ওকে, তো আমি ক্লাস শুরু করছি। আমাদের আজকের ক্লাস হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি আশা করি আপনারা আমাকে সবাই স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন। সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি স্যার। ঠিক শুনতে আছে। পাচ্ছি স্যার। আচ্ছা, ফাইবার অ্যাকাউন্ট করার আগে আমাদেরকে যে বিষয়গুলো বিশেষভাবে জানতে হবে সেটা হলো, একই ব্যক্তির নামে দুইটা ফাইবার অ্যাকাউন্ট কখনোই থাকতে পারবে না। কেউ যদি বলেন যে স্যার আমি তো দুই কম্পিউটার থেকে করছি, হবে না। দুই দেশ থেকে করছি, হবে না। যেভাবেই করেন না কেন, হ্যাঁ, আমি নাম একটু পরিবর্তন করে দিয়ে করছি, হবে না। আপনি একজন ব্যক্তি এবং আপনার একটা ফাইবার অ্যাকাউন্টই থাকবে, দুইটা ফাইবার অ্যাকাউন্ট কখনো ভাবেই করা যাবে না। এবং দুইটা ফাইবার অ্যাকাউন্ট করলে কোনো না কোনো ভাবে সেটা ফাইবার বুঝে যাবে, এবং ফাইবার বুঝে গেলে আপনার সবগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাবে। তো এক নম্বর শর্ত হলো, কোনোভাবেই কি দুইটা ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না। আর করে আসলে লাভ আছে কিনা, তো অনেকে যেটা চিন্তা করতে পারেন যে আমি যদি একটা ফাইবার অ্যাকাউন্ট করি আমি 5টা কাজ পাবো বা 10টা কাজ পাবো, আর যদি 10টা ফাইবার অ্যাকাউন্ট করি তাহলে 10 দুগুণে 10 10-এ 100টা কাজ পাবো। এটা সম্পূর্ণ কি, এটা সাধারণভাবে এরকমই মনে হয়। কিন্তু আপনি যদি একটা ফাইবার অ্যাকাউন্ট থেকে যদি 10টা কাজ পান, তাহলে 10টা ফাইবার অ্যাকাউন্ট থেকে পাবেন 0টা কাজ, একটাও পাবেন না কাজ। ঠিক আছে, একটা ফাইবার অ্যাকাউন্ট থাকলে আপনি হাজার হাজার কাজ পাবেন ওই একটা অ্যাকাউন্ট থেকে। আর যদি আপনার 10টা ফাইবার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একটাও কাজও পাবেন না। কেন পাবেন না? বিষয়টা হলো, কারণ একটা ফাইবার অ্যাকাউন্ট নতুন কোনো অ্যাকাউন্ট থেকে কাজ করাটা অনেক কঠিন। কিন্তু আপনি যখন একটা অ্যাকাউন্টকে যখন গ্রো করবেন, আস্তে আস্তে যখন সেখানে অভিজ্ঞতা বাড়বে, কাজের পরিমাণ বাড়বে, তখন ওই অ্যাকাউন্টকে বায়ার বিলিভ করবে এবং ওই অ্যাকাউন্টে অনেক বেশি পরিমাণে কাজ আসবে। ঠিক আছে। তো এখন আপনার যদি নতুন অ্যাকাউন্ট যদি 10টা থাকে, 10টা থেকে একটাও যাবেন না। আর যদি আপনার একটা অ্যাকাউন্ট থাকে, সেই একটা অ্যাকাউন্ট আপনি পরিপূর্ণভাবে মনোযোগ দেওয়ার সুযোগ পাবেন, এবং যার ফলে সমস্ত মনোযোগ দিয়ে আপনি ওই একটা অ্যাকাউন্টে কাজ করবেন। তাইলে ওই একটা অ্যাকাউন্ট খুব দ্রুত গ্রো হবে, এবং ওই অ্যাকাউন্ট থেকে আপনি হাজার হাজারে আপনি কাজ পাবেন। এবং একটা অ্যাকাউন্ট থেকে যে পরিমাণ কাজ পাবেন, তা 10 জন 20 জন বসে কাজ করেও আপনি কি শেষ করতে পারবেন না। ঠিক আছে। তাহলে আমাদের একটার বেশি ফাইবার অ্যাকাউন্ট খোলা কোনোভাবেই লাভজনক না, ক্ষতি। এখন কেউ যদি বলে যে স্যার ঠিক আছে, আমি প্রথমত একটা অ্যাকাউন্টকে আমি গ্রো করব, তারপর আমি আরেকটা অ্যাকাউন্টকে ধরবো, ওইটাকে ওইটাকে গ্রো করব। একটা যদি সাসপেন্ড হয়ে যায় আমি আরেকটা দিয়ে কি করব? হ্যাঁ, আমি ব্যাকআপ একটা একটা রাখবো। এটা কখনোই করা যাবে না। কারণ ব্যাকআপ রাখলে কোনোভাবেই ফাইবার জেনে যাবে, জেনে গেলে কি ফাইবার সবগুলো সাসপেন্ড করে দেবে। কথা হলো, একটা ফাইবার অ্যাকাউন্ট যদি আপনার টোটালি নষ্ট হয়ে যায়, তখন আপনি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে আপনি কাজ করতে পারবেন ভিন্ন কোনো নামে, ভিন্ন কোনো ফ্যামিলি মেম্বারের নামে। ঠিক আছে। তাহলে কোনোভাবেই দুইটা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। আশা করি আমি যতটুকু বলেছি আপনারা স্পষ্টভাবে আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তাহলে এখন দুইটা ফাইবার অ্যাকাউন্ট করা যাবে না। এখন আমি তো, এখন ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে ভুলবশত কোনো কোনো না কোনো সময় একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলে। তো আপনি আসলে কখনো কোনো অ্যাকাউন্ট তৈরি করেছেন কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? দেখেন, আপনি আপনার জিমেলে যাবেন, আপনার যতগুলা জিমেল অ্যাকাউন্ট আছে, মানে আপনার যে, মানে কোনো একটা জিমেল থেকে আপনি করেছেন কিনা। দেখেন, এই যে এই একটা জিমেল অ্যাকাউন্টে আমি আসলাম। আমি যদি এখানে, আমি যদি এখানে যদি আমি ফাইবার লিখে যদি সার্চ করি, তাহলে দেখেন কোনো কিছু আসে কিনা। ফাইবার লিখে যদি সার্চ করে ফাইবার আসছে? আসে নাই। তার মানে আমি এই অ্যাকাউন্ট থেকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করিনি। ঠিক আছে। আমি যদি আরেকটাতে যদি যাই, দেখেন আরেকটা জিমেল অ্যাকাউন্টে আমি যদি এখানে ফাইবার লিখে যদি সার্চ করি, ফাইবার লিখে যদি সার্চ করি তাহলে ফাইবারের অনেকগুলো মেসেজ আমি দেখতে পাচ্ছি। তার মানে এই অ্যাকাউন্ট থেকে ফাইবারের অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। তাহলে আপনি যে মেইলটা, যেই প্রথমত আপনি একটা জিমেল অ্যাকাউন্ট, নতুন করে একটা জিমেল অ্যাকাউন্ট আপনি খুলে নেবেন, অথবা আপনার এক্সিস্টিং জিমেল অ্যাকাউন্ট আপনি চেক করবেন যে আপনি আগে কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন কিনা। যদি দেখেন যে হ্যাঁ ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন, তাহলে আপনার ইমেল থেকে মেসেজগুলো নিয়ে, ইমেলগুলো নিয়ে আপনি আপনার আইডিটাকে উদ্ধার করতে পারবেন। আর আইডিটা উদ্ধার করতে পারলে ওই ফরগেট পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা উদ্ধার করতে পারবেন, এবং সেই ফাইবার অ্যাকাউন্টে আপনি ব্যবহার করবেন। ওকে। এবং কোনোভাবেই যদি সেই ফাইবার অ্যাকাউন্টটা রিকভার করা না যায়, তখন আপনি নতুন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। তাহলে আপনারা চেষ্টা করবেন, আপনি আপনি দেখবেন যে অতীতে আপনার কখনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কিনা, সেটা ভালোভাবে চেক করবেন। যদি তৈরি করা হয়ে থাকে, সেটার আইডিটা আপনি কি, ফাইবারের আইডিটা আপনি মানে কালেক্ট করবেন। কোত্থেকে কালেক্ট করবেন? যে ইমেল গুলো আপনার কাছে আসছে, সেই মেল থেকে আপনি ফাইবারের আইডিটাকে আপনি আপনি কালেক্ট করবেন। তো সেই মেলটাকে কালেক্ট করার পরে সেই মেল থেকে আপনি কি করবেন,
সেই মেইলটাকে কালেক্ট করার পরে আপনি সেই মেইল থেকেই ফাইবারের আইডিটা পাবেন, এবং তারপর ওই ফাইবারের সাইন ইনে যাবেন, ফরগেট পাসওয়ার্ড মানে আইডিটা দিবেন, ফরগেট পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটা কি করতে পারবেন, নতুন করে দিয়ে ফাইবার অ্যাকাউন্টটা আপনি উদ্ধার করে নিতে পারবেন। ওকে, তাহলে কোনোভাবেই যদি সেই পুরাতন ফাইবার অ্যাকাউন্টটা আপনার অ্যাক্টিভ করা না যায়, তাহলে আপনি কি নতুন করে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। আর যারা আগে কখনোই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন নাই, আপনারাও নিশ্চিন্ত মনে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি দেখে নিবেন গুগলে সার্চ, জিমেলে সার্চ করে যে আপনি আগে কখনো কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন কিনা। আমার এতটুকু কথা সবাই বুঝতে পেরেছেন কিনা? এটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার আগে আমাদের প্রি রিকোয়ারমেন্টস। আমাকে সবাই বলুন। হ্যাঁ স্যার, বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, একটু যদি বলতেন। প্রশ্ন একটু পরে, প্রশ্ন জবাবের জন্য তো আমি 3 দিন আসি। ঠিক আছে, আজকে শুধু আমি ক্লাস নেব, আপনারা ক্লাসটাকে যখন প্র্যাকটিস করবেন, কালকে এসে আমাকে প্রশ্ন করবেন। কালকে শুধুমাত্র প্রশ্ন উত্তর, একদিন ক্লাস একদিন প্রশ্ন উত্তর। ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা দেখেন, তো আমি এখানে আসলাম, আমার এই জিমেইলে আসলাম, এই জিমেইলে এসে আমি ফাইবারে সার্চ করে দেখলাম এখানে ফাইবারের কোনো আইডি নেই। ওকে, তো সুতরাং ফাইবারের কোনো যেহেতু আইডি নেই, সুতরাং কি আমি এখান থেকে আমি কি করতে পারবো। ওকে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমার এই যে জিমেল অ্যাকাউন্টটা, এই যে জিমেল অ্যাকাউন্টটা 31 32 92, এই জিমেল অ্যাকাউন্ট থেকে আমি আমার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। তো ফাইবার অ্যাকাউন্ট কিভাবে তৈরি করব? আমরা প্রথমত যাব ফাইবারে, FIBBER, ফাইবারে যাব। ফাইবারে এসে সার্চ করব কে রে বাবা, আমি লগ আউট করতে চাচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, আমরা ফাইবারে আসলাম। ফাইবারে আসার পর আমরা ক্লিক করব সাইন ইন। কোথায় ক্লিক করব? সাইন ইনে ক্লিক করতে পারেন, জয়েনেও ক্লিক করতে পারেন। জাস্ট আমি ক্লিক করলাম সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পর কন্টিনিউ উইথ গুগল। আপনার জিমেল অ্যাড্রেসটা প্রথমে আপনি খুলে রাখবেন। যে মেলের আন্ডারে আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করবেন, সেই মেলটাকে আপনি খুলে রাখবেন। এই মেলটা হলো এটা 31 32 92, এই মেলটা। ঠিক আছে, তাহলে আমি ফাইবারে আসলাম, ফাইবারে এসে আমি সাইন ইনে ক্লিক করলাম। কোথায় ক্লিক করলাম? সাইন ইন। সাইন ইনে ক্লিক করলাম, তারপরে ক্লিক করব কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল। হ্যাঁ, তারপর আমাদের কোনটা? 92 31 32 92, এই যে মেইলটা। হ্যাঁ, ক্লিক করলাম, তারপর ক্লিক করলাম কন্টিনিউ। ঠিক আছে, তারপর আমাকে ইউজার নেম দিতে বলতেছে। আমি ইউজার নেম দেবো, আমি ইউজার নেম দেবো, মনে করেন আপনার আপনার নাম হচ্ছে কাশেম। হ্যাঁ, কাশেম। আপনি যে কোনো একটা নাম্বার দেনের পরে আপনার মোবাইল নাম্বারের শেষ ছয়টা ডিজিট দেন। ঠিক আছে, আমি দিলাম কাশেম 33 77 99। ঠিক আছে, কাশেম 33 77 99। ওকে, আচ্ছা আমি দাঁড়ান একটা কাশেম 31 32 92। ঠিক আছে, কাশেম 31 32 92। ওকে, দিলাম কাশেম 31 32 92, দেওয়ার পর ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। তাহলে আমরা আইডি দিলাম, এবং আইডিটা আমি সাথে সাথে গুগল ড্রাইভে আমি লিখে ফেলবো। আমি ফাইবারের আইডি যাই আপনি দিবেন, সেটা গুগল ড্রাইভে একটা নোটে আপনি সেটা সেটা আপনি লিখে ফেলবেন। ঠিক আছে না? কাশেম 31 32 92, এটা হচ্ছে আইডি। তারপর আমরা কি করব? বাইং ফ্রিল্যান্স সার্ভিস অথবা সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। আমরা সেলার, আমরা হলাম সার্ভিস সেলার। ওকে, সেলিং ফ্রিল্যান্স সার্ভিস, তাহলে আমরা ক্লিক করব সেলিং ফ্রিল্যান্স সার্ভিস। সেলিং সেলিং ফ্রিল্যান্স সার্ভিস দিলাম, দেওয়ার পরে ক্লিক অন নেক্সট। এরপরে দেখেন হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ? সাইট হাসেল, আপনি কি সাব কন্ট্রাক্টে কাজ করেন, নাকি সলো ফ্রিল্যান্সার, নাকি এজেন্সি ওয়ার্কার, নাকি এজেন্সি ওনার? আপনি হলেন সলো ফ্রিল্যান্সার, সবাই এটাই দিবেন, সলো ফ্রিল্যান্সার।
সলো ফ্রিল্যান্সার মানে আপনি নিজে। ক্লিক অন নেক্সট। তারপর হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, নাকি ফ্রিল্যান্সিং অনলাইন, নাকি ফ্রিল্যান্সিং অফলাইন? তাহলে ফ্রিল্যান্সিং অনলাইন। ঠিক আছে, ফ্রিল্যান্সিং অনলাইন। চাইলে আপনি এটাও দিতে পারেন, বথ অনলাইন এন্ড অল অফলাইন। ফিনিশ। তারপর হচ্ছে গ্রেড, ইউ আর অলমোস্ট দেয়ার, হেয়ার্স হোয়াট দ্য নেক্সট। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, স্টার্ট এক্সপ্লোরিং। কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এখন আমরা কি করব? কমপ্লিট ইউর সেলার প্রোফাইল এখানেও ক্লিক করতে পারেন, গেট এক্সপ্লোরিং এখানেও ক্লিক করতে পারেন। আমি ক্লিক করলাম কমপ্লিট ইউর সেলার প্রোফাইল। তাহলে আমাদেরকে এখন নিয়ে যাবে প্রোফাইল তৈরি করার জন্য। রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হিয়ার্স দ্য ব্রেকডাউন। তো দেখুন আমরা ক্লিক করলাম কন্টিনিউতে, এরপরে আবার কন্টিনিউ, এরপরে আবার কন্টিনিউ, এরপর এখানে ফুল নেম। ঠিক আছে, আমরা যখন ফাইবারের এই আইডি তৈরি করেছিলাম, আচ্ছা ইমেল দেখেন, ফাইবারের আইডি হচ্ছে এটা, আর ইমেল কি? ইমেল হচ্ছে এটা। মানে এটা আর কি ইমেল, তাই না? এই মেলটাকে আমি সেভ করে রাখি, এই মেলটাকে আমি সেভ করে রাখলাম মেলটা। তাহলে আমার কোনো পাসওয়ার্ড আর লাগবে না। হ্যাঁ, আমার কোনো ফাইবারের অ্যাকাউন্টের মধ্যে কোনো পাসওয়ার্ড নাই। তাহলে আমার আইডি হলো এটা, আর ইমেল হলো এটা। তাহলে জিনিসটা কি হলো? আমি যখনই আমার ফাইবার অ্যাকাউন্টটা ওপেন করতে চাইবো, তখন জাস্ট আমি এই জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করবো, লগ ইন করে ফাইবারে গেলেই হবে। মানে আমার আইডিও আমার মনে থাকার দরকার নেই। ঠিক আছে, দেখেন না, আমি যখন আমি যা করলাম, মানে যখনই আমি আমার ফাইবার অ্যাকাউন্ট ওপেন করতে চাইবো, তখন আমি জাস্ট এই জিমেল অ্যাকাউন্টটাকে লগ ইন করবো, লগ ইন করে ফাইবারে যাব, ফাইবারে গিয়ে এই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে হবে, সাইন ইনে ক্লিক করে জিমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিলে হবে। কোনো পাসওয়ার্ড কোনো রাখতে হবে না, কোনো পাসওয়ার্ড লাগবে না। তাহলে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। ফাইবারে অ্যাকাউন্ট জি ক্রিয়েট স্যার, করা বুঝতে সবাই পেরেছি। বুঝতে হ্যাঁ পেরেছেন। স্যার স্যার বুঝতে বুঝতে স্যার পারছি। পারছি। বুঝতে পারছি জি স্যার। স্যার জি বুঝতে স্যার পারছি, বুঝতে পারছি। আলহামদুলিল্লাহ। স্যার আপনাকে ওই অস্পষ্ট ওই দেখা ওই যাচ্ছে। যা, আইডিটা রাখবো। সবাই ঠিক আছে। বাতলো স্যার দুগুলো। তারপরে তাহলে আমরা ফাইবার এখানে আসলাম, এখন আমাদেরকে কি করতে হবে? পার্সোনাল নেম। যারা একবার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন তাদেরকে দ্বিতীয়বার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হবে না, তাদেরকে প্রোফাইল তৈরি করতে হবে। প্রোফাইল কিভাবে তৈরি করবেন সেটা আমি একটু আমি শিখাবো একটু পরে। যারা ফাইবার অ্যাকাউন্ট অলরেডি তৈরি করে ফেলেছেন তারা দয়া করে এইভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করবেন না। যারা করেন নাই শুধু তারাই করবেন। যারা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন, করে ফেলছেন তো করে ফেলছেন, ঠিক আছে, তারা কখনো কি করবেন না, দ্বিতীয়বার ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করতে চেষ্টা করবেন না। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন। জি জি হ্যাঁ স্যার, স্যার স্যার বুঝতে 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 পারছি, জি পারছি। স্যার পারছি। যারা বুঝতে আমরা পারছি। করেছি ফাইবার অ্যাকাউন্ট আমরা আর চেষ্টা করবো না, করবো স্যার। চেষ্টা করবো। হ্যাঁ, যারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করছেন ঠিক আছে, আপনারা তো প্রোফাইল তৈরি করবেন। প্রোফাইল তৈরি করে আমি শিখাবো। ঠিক আছে, প্রোফাইল তৈরি করা তো অনেক কঠিন। তারপর আমি এখানে ফুল নেম লিখবো। ফুল নেম আমি লিখলাম আবুল মোহাম্মদ আবুল, আর হচ্ছে কাশেম। ঠিক আছে, মোহাম্মদ আবুল কাশেম। ডিসপ্লে নেম আমি ডিসপ্লে নেম দিলাম কাশেম। ঠিক আছে, যাদের চারটা শব্দ তারা এখানে আরেকটা শব্দ দিয়ে দিবেন আর কি, মোহাম্মদ আবুল আবুল কাশেম চৌধুরী। হ্যাঁ, মোহাম্মদ আপনার আইডি কার্ডে যদি এমডি ডট থাকে এমডি ডট দিবেন, আর এমডি ডট না থাকলে আপনি যদি মোহাম্মদ যদি পুরোটা থাকে মোহাম্মদ দিবেন। ঠিক আছে, মোহাম্মদ আবুল কাশেম কাশেম। ঠিক আছে, প্রোফাইল পিকচার এখানে সুন্দরভাবে আপনার প্রোফাইল পিকচারটা আপনি দিয়ে দেন। যাই হোক, আমি এখান থেকে করলে জিনিসটা একটু কনফিউশন হবে অনেকেরই। আচ্ছা ঠিক আছে, আমি প্রোফাইল পিকচারটা দিয়ে দিই। মনে করেন এখানে প্রোফাইল পিকচারটা আমি এখন দিলাম না, একটু পরে দেবো। ডেসক্রিপশন এখন লিখলাম না, এগুলো আমি কোনো কিছু এখন করলাম না, করে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক তো হচ্ছে না না। আচ্ছা, আমি প্রোফাইল পিকচারটা এখানে দিয়ে দিই। তো প্রোফাইল পিকচারটা দেওয়ার সময় যেটা লক্ষ্য করতে হবে, মনে করেন প্রোফাইল পিকচারটা দেওয়ার সময় এমন ভাবে প্রোফাইল পিকচার দিতে হবে
এমন ভাবে প্রোফাইল পিকচারটা দেয়া লাগবে যেন আপনার ফেসটার জন্য একদম ক্লিয়ারলি যেন দেখা যায়। আপনার এখানে আরেকটু বড় হলে ভালো হবে আপনার ছবিটা, যেমন এখানে ছবিটার চাইতে কিছু কিছু ছোট, তাই না? মানে ছবিটা ছোট, ছোট করে দেখা যাচ্ছে ফেসটা। তো ফেসটা আমাকে বড় করে দেখাতে হবে। বড় করে দেখাতে হলে আমি কি করব? বড় করে দেখাতে হলে আমি ছবিটাকে আগে তৈরি করে নেব। দেখেন, ছবিটাকে আমি কিভাবে তৈরি করে নেব। ছবিটাকে তৈরি করে নেওয়ার জন্য এই যে দেখেন এই ছবিটা, এই যে দেখেন এই যে এই ছবিটা মনে করেন আমি দেব। আচ্ছা, আমি ওই ছবি দিয়ে দেখাই। এই ছবিটা তো ছোট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এই ছবিটাকে আমি ক্রপ করব। ক্রপ করে একটু ছোট ছবি বানাবো। দেখেন কিভাবে আমি ক্রপ করে ছোট ছবি বানাবো। মনে করেন এই ছবিটা, ঠিক আছে? এখন এই ছবিটাকে আমি প্রথমত এটাকে তৈরি করব। তৈরি কেমনে করব? আমি এডিটে গেলাম, যাবার পরে আমি একটু গুগলে সার্চ করব ফাইবার, ফাইবার প্রোফাইল পিকচার সাইজ, ঠিক আছে? সাইজ কত? 400 বাই 600 পিক্সেল, অথবা 900 বাই 900। দেখেন 400 বাই 600, তাই না? তাহলে 400 বাই 600, অর অ্যাটলিস্ট 300 বাই 500। তাহলে 400 × 600। তাহলে 400 কোন দিকে, 600 কোন দিকে? 400 বাই 600, তার মানে এদিকে হবে 400, এদিকে হবে 600। কিন্তু তাও তো হবে না, আমাদেরকে আগে ফেসটাকে ক্লিয়ারলি নিতে হবে। এই যে এই বড় ছবি থেকে কেটে আপনার ফেসটাকে একদম ক্লিয়ার ভাবে আপনি নেন, ঠিক আছে না? ক্রপ, ওকে, নিয়েছেন। ছবির উপরে পর্যাপ্ত জায়গা আছে, আছে, 1 আঙ্গুল পরিমাণ জায়গা আছে। ঠিক আছে, ফেসটাকে আপনি নিয়েছেন। নেওয়ার পরে আপনি যাবেন কোথায়? রিসাইজে। রিসাইজ, রিসাইজ থেকে পিক্সেল, ঠিক আছে? পিক্সেল থেকে এখানে আপনি দেন 400, ওকে, 400। তারপর কিন্তু এখানে তো 600 আসে নাই, তাই না? ভার্টিক্যালে তো 600 হওয়ার কথা, 600 আসে নাই। যাক, আমি আরেকটু এই ছবিটাকে করে নিচ্ছি। আমরা যখন ছবিটাকে ক্রপ করবো তখন স্কোয়ার করে ক্রপ ক্রপ করবো না, তখন একটু লম্বা করে ক্রপ করব। তখন আমরা একটু লম্বা করে জিনিসটাকে ক্রপ করব, তাই না? কারণ ছবিটা নর্মালি এভাবেই থাকে, একটু লম্বা হবে, তাই না? ওকে, তাহলে এদিকে 400 হলে এদিকে 600, লম্বা করে একটু, মানে ছবির মতো করে, এদিকে ছোট এদিকে লম্বা, এইভাবে ক্রপ করলাম। ক্রপ করার পরে আমি করলাম রিসাইজ। রিসাইজ থেকে পিক্সেল, পিক্সেল থেকে আমি যদি এখানে 400 দিই, এখানে 600 হচ্ছে কিনা? হচ্ছে না। দাঁড়ান আমি আরেকটু দিই। এদিকে যদি 400 দিই, এখন মোট আশা করি হবে। এদিকে যদি 400 দিই, এদিকে 600 বেশি হচ্ছে কিনা দেখি। যাক, এদিকে 600 কাছাকাছি হয়েছে, হবে। হ্যাঁ, আরেকটু চিকেন করলে, আমি যদি এটাকে যদি আরেকটু চিকেন করি তাহলে 400 বাই 600 হবে। 1 মিনিট, 1 মিনিট।
ঠিক আছে, এখন দেখেন আমি যদি রিসাইজ করি রিসাইজ থেকে পিক্সেল, আমি যদি এখানে 400 দিই, ধুর, এমন কেন হবে? এখানে যদি 400 দিই, এখানে 600-এর মতো হচ্ছে, যা হোক। হ্যাঁ, 600-এর কাছাকাছি হয়েছে, হবে। ঠিক আছে, 400/600। ওকে, তাহলে আমাদের ছবিটা হবে, এদিকে হবে 400 আর এদিকে হবে কত, 600। তাহলে এই ছবিটা দিলে আমাদের বরাবর ফিট হবে। তাহলে আগের ছবিটা আমাদেরকে এভাবে তৈরি করে নিতে হবে, ফেসটা একদম বড় বড় দেখা যাচ্ছে, ইটস ওকে, তাই না? এবার দেখেন এই ছবিটা যদি আমরা সেট করি, আমাদের বরাবর ছবিটা সেট হয়ে যাবে। আমরা যদি ওই ছবিটা যদি সেট করি, এই ছবিটা দিলাম, দেখছেন বরাবর সেট হয়ে যাবে। তাহলে ছবি সেট করা নিয়ে অনেকে জটিলতায় ভোগেন। অনেকে দেখেন যে ছবিটা মাঝখানে হয় নাই, অনেকে এই পাশ হয়ে গেছে, ওই পাশ হয়ে গেছে, ফেসটা বড় করে আসে নাই, অনেক অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করেন। তাহলে আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কিভাবে আপনারা ছবিটাকে তৈরি করে নিবেন। তাহলে এই এক ছবিটাকে আপনারা কি করবেন, ওই পাসপোর্ট সাইজের করে কাটবেন। অ্যাকচুয়ালি পাসপোর্ট সাইজও না, এদিকে 4 এদিকে 6, ঠিক আছে? এভাবে করে আপনারা ক্রপ করে নেবেন। ক্রপ করে নেওয়ার পর রিসাইজ করবেন, রিসাইজ করে এদিকে 400 আসছে কিনা দেখেন, আর এদিকে 600-এর কাছাকাছি হলেই হবে। 600 থেকে বেশি হলেও সমস্যা নেই, একটু কম হলেও সমস্যা নেই। ঠিক আছে, ব্যাস, তাহলে ফাইবার বরাবরই কি করতে পারবে, ছবিটা তৈরি হয়ে গেল। দেন এই ছবিটা ফাইবার কি করতে পারবে, খুব সুন্দর করে সেট আপ করে নিতে পারবে। কিন্তু ছবিটা যদি এমন হয়, ছবিতে এদিকে বেশি লম্বা হয়ে গেল, ছবিটা স্কোয়ার হয়ে গেল, তখন ফাইবার বুঝতে পারে না যে কোনটা আপনার ফেস, কোনটাকে সে এটাকে কিভাবে সেট আপ করবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছবিটা কিভাবে সেট আপ করবেন। যারা প্রোফাইল তৈরি করে ফেলছেন কিন্তু ছবিতে এখনো পরিপূর্ণভাবে সেট আপ করতে পারেন নাই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছবিটা কিভাবে সেট আপ করবেন। সবাই বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু বলুন, আমাকে জি একটু মুখে স্যার, বলুন। বুঝতে পারছি স্যার বুঝতে স্যার। পারছি। জি স্যার। স্যার বুঝতে হ্যাঁ পারছি স্যার স্যার। বুঝতে পারছি। ঠিক আছে, তারপরে দেখুন ডেসক্রিপশন। আপনি ডেসক্রিপশন কি লিখবেন, শেয়ার এ বিট অ্যাবাউট ইউর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, কোল প্রজেক্ট অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড অ্যান্ড ইউর এরিয়া অফ এক্সপার্টাইজ। তাহলে কয়েকটা জিনিস, বিট অ্যামাউন্ট অফ ইউর এক্সপেরিয়েন্স কি করতে হবে, আমরা একটু নোট করি। বিট ইউর ইউর ওয়ার্ক এক্সপেরিয়েন্স, হ্যাঁ, তাহলে এখানে কি কি লিখতে হবে, ইউর এক্সপেরিয়েন্স, তারপর কি 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 কুল প্রজেক্ট ইউ হ্যাভ বিন কমপ্লিটেড অ্যান্ড ইউর এক্সপার্টাইজ, প্রজেক্ট, তারপর হচ্ছে এক্সপার্টাইজ। ঠিক আছে, তাহলে এক্সপেরিয়েন্স, প্রজেক্ট এবং এক্সপার্টাইজ, এই তিনটে জিনিস এখানে আর কি বলতে বলছে। আপনার এখানে কোনোভাবেই বলতে বলেন যে আপনার এডুকেশন আছে কিনা, আপনি পড়াশোনা করছেন কিনা, এগুলো এখানে অপ্রাসঙ্গিক বিষয়। ঠিক আছে, তিনটা জিনিস, একটা হচ্ছে এক্সপেরিয়েন্স, একটা হচ্ছে প্রজেক্ট, আর একটা হচ্ছে এক্সপার্টাইজ। এক্সপেরিয়েন্স কি, আপনি কোন বিষয় নিয়ে অভিজ্ঞ, কোন বিষয় নিয়ে আপনি খুব ভালো জানেন, কোন বিষয় নিয়ে আপনি খুব দক্ষ, কোন বিষয় নিয়ে আপনি কি, মানে ভালো জানা, ভালো বুঝা, ভালো কাজ করতে পারা, এটাকে বলা হয় কি, মানে ভালো জানেন, ভালো বুঝেন, আপনি আগে এই সেক্টর নিয়ে অনেক ভালোভাবে কাজ করেছেন, এটা হচ্ছে এক্সপেরিয়েন্স। প্রজেক্ট গুলো কি কি, আপনি কি কি কাজ করেছেন। মনে করেন আপনি ওয়েবসাইট, ই কমার্স সাইট তৈরি করতে আপনি এক্সপেরিয়েন্স, ই কমার্স সাইট তৈরি করতে খুব ভালোভাবে জানেন, ই কমার্স সাইট তৈরি করতে আপনার খুব ভালো লাগে, এবং ই কমার্স সাইট নিয়ে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে। ইটস ওকে, ইটস ওকে, ঠিক আছে না? তারপর হচ্ছে ই কমার্স আপনার প্রজেক্ট, প্রজেক্টটা কি, প্রজেক্ট, প্রজেক্টটা কি, প্রজেক্ট হলো আপনি ই কমার্স সাইট নিয়ে আপনি কয়টা প্রজেক্ট তৈরি করেছেন, সেই জিনিসগুলো। ই কমার্স সাইট নিয়ে আপনি কয়টা প্রজেক্ট, কয়টা ওয়েবসাইট তৈরি করেছেন, কি কি ওয়েবসাইট তৈরি করেছেন, কোন কোন কোম্পানির জন্য, হ্যাঁ, এবং ওইগুলা দিয়ে আপনার সফলতা কি, এগুলো হচ্ছে প্রজেক্ট। কোন কোন বায়ারের জন্য কয়টা ওয়েবসাইট আপনি তৈরি করেছেন। এক্সপার্টাইজ কি, এক্সপার্টাইজ হলো এই যে ই কমার্স সাইটের মধ্যে মনে করেন উ কমার্সটা আপনি খুব ভালো জানেন, ভালো বুঝেন, আপনি উ কমার্সের অনেক ডিপলি আপনি মানে এক্সপ্লোর করেছেন, আপনি উ কমার্স নিয়ে অনেক অনেক জটিল কঠিন প্রবলেম আপনি সলভ করতে পারেন, এবং উ কমার্স নিয়ে টোটাল সেট আপ আপনি করতে পারেন, এটা হচ্ছে আপনার এক্সপার্টাইজ। ঠিক আছে, আপনি জানেন, আপনার অভিজ্ঞতা আছে, আপনি স্কিলড, আপনি অনেকগুলো প্রজেক্ট তৈরি করেছেন, আর এটা হচ্ছে আপনার এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ মানে কি, যে আপনি অনেক অনেক বেশি মানে কি, এমন অনেক কাজ
পারেন এমন অনেক বিষয় আপনি দক্ষ যেটা অন্য কেউ পারে না, এটা হচ্ছে এক্সপার্টাইজ। আপনি জানেন, অনেকেই জানে, আপনি অনেকগুলো প্রজেক্ট করেছেন, অনেকেই অনেকগুলো প্রজেক্ট করেছে। এক্সপার্টাইজ কি? এক্সপার্টাইজ হলো এক্সপার্টাইজ হলো আপনি কি করেন, আপনি এই মানে এমন কিছু জানেন যেটা অন্য কেউ জানে না, এটা হচ্ছে আপনার বিশেষত্ব। তাহলে সবাই আমার সাথে একটু জোরে বলুন তো, কি কি বিষয় অ্যাড করতে হবে আমাদের, আমরা যখন ফাইবারের ডেসক্রিপশন লিখবো সেখানে কি কি বিষয় অ্যাড করতে হবে? এক্সপেরিয়েন্স, প্রজেক্ট এবং এক্সপার্টাইজ। সবাই জোরে জোরে বলুন দেখি আমার সাথে। Experience, project, experience, project, Experience, project, expertise. 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 Experience, project, expertise. experience, project, experience, project, সবাই 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 Expertise. Experience, project, expertise. Experience, project, expertise. Experience, project, expertise. ঠিক আছে। এক্সপেরিয়েন্স, প্রজেক্ট এবং এক্সপার্টাইজ। ঠিক আছে, তাহলে আমরা আবার এখানে ডেসক্রিপশনে করি এক্সপেরিয়েন্স। তো এক্সপেরিয়েন্সে কি লিখবো আমরা? আই এম স্কিলড ইন ই কমার্স সাইট তৈরি, ই কমার্স সাইট ডেভেলপ ক্রিয়েশন। ঠিক আছে, তারপর এটা এটা নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো, আমাদের যে এক্সপেরিয়েন্স নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবো। এক্সপেরিয়েন্স, হ্যাঁ। আই এম স্কিলড ইন ই কমার্স সাইট ক্রিয়েট, আই নো অল। এখন প্রবলেম হচ্ছে আমি যদি এইভাবে লিখে দিই তখন সবাই হুবহু আমার লেখাটা দেখে, দেখে দেখে হুবহু সবাই একইভাবে লেখে। আর সবাই একইভাবে লিখলে ফাইবার একইভাবে সবাইকে কি করে সাসপেন্ড করে যে তোমরা সবাই নকল করছো, তোমরা সবাই কপিরাইট করছো। আমি একটু মুখে বলে দিই, আপনারা আমার কথাগুলো শুনেন, শুনে সেগুলোকে আপনারা ইংরেজিতে কনভার্ট করে লিখবেন। ঠিক আছে, আমি মুখে বলে দিচ্ছি। অভিজ্ঞতা কি, এক্সপিরিয়েন্স কি? আমি আমি ই কমার্স সাইট, মানে আমি জাস্ট ই কমার্সের জন্য আমি কি এটা তৈরি করতেছি, আমাদের তো একটা কাজ লাগবে। এখন কেউ যদি বলেন যে স্যার আমি তো ই কমার্স সাইট তৈরি করতে পারি না, পারেন না, কোনো সমস্যা না, পারবেন। হ্যাঁ, যে কোনো জিনিস কিভাবে আপনি তৈরি করবেন সেটা আমি শেখাচ্ছি। আমি ই কমার্স সাইট বললাম, আপনি যদি ইউটিউব চ্যানেলের কাজ করেন তাহলে আপনি এটা ই কমার্স সাইটের পরিবর্তে ইউটিউব চ্যানেল লিখবেন। আপনি যদি ফেসবুক মনিটাইজেশনের কাজ করেন তাহলে ওইটার পরিবর্তে এটা লিখবেন। হ্যাঁ, কাজের নামটার পার্থক্য হবে আর কি। ঠিক আছে, বাট আমরা তো সিস্টেমটা শিখতেছি কিভাবে লিখতে হবে, আমরা সিস্টেমটা শিখতেছি কিভাবে লিখতে হবে। আই এম স্কিলড ইন, আমি হ্যাঁ, আমি প্রথমত এইটার উত্তরটা দিচ্ছি এক্সপেরিয়েন্স। আমি বাংলায় বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনেন, কথাগুলো রেকর্ড থাকবে, আপনারা সেগুলো নিজের মনের মতো করে এখানে আপনারা লিখতে পারবেন এবং এটা আপনাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি ই কমার্স সাইট ই কমার্স সাইট তৈরির কাজটা খুব ভালোভাবে পারি। আমি খুব স্বনামধন্য রেপুটেড প্রতিষ্ঠান আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে ই কমার্স সাইট তৈরি করা শিখেছি। আমি ই কমার্স সাইটের আমি কি ও কমার্স দিয়ে ই কমার্স সাইট তৈরি করতে পারি এবং শপিফাই দিয়ে ই কমার্স সাইট তৈরি করতে পারি। ও কমার্সের যত ধরনের প্লাগইনস আছে সবগুলো প্লাগইনস আমি কি ম্যাক্সিমাম নেসেসারি প্লাগইনস আমি ব্যবহার করতে পারি এবং অনেক ভালোভাবে সেই জিনিসগুলোকে আমি ও কমার্সের সাথে সংযুক্ত করতে পারি, যে কোনো প্লাগইনস নিয়ে আমি কাজ করতে পারি। তারপর আমি শপিফাই দিয়ে খুব ভালো ই কমার্স তৈরি করতে পারি। শপিফাই এর যে কোনো প্রিমিয়াম থিম নিয়ে আমি কাজ করতে পারি এবং শপিফাই এর জন্য যত ধরনের বিষয় আছে, শপিফাই ওয়েবসাইট তৈরি করার জন্য যত ধরনের ক্রিটিক্যাল বিষয় আছে আমি সেগুলোকে সলভ করতে পারি এবং আমি এমনভাবে ওয়েবসাইট তৈরি করতে পারি যেটা বায়ার অনেক ভালো আম, মানে কাস্টমারের কাছে পৌঁছানো যাবে এবং খুব ভালোভাবে বায়ারকে তার সেলসটা অনেক বেশি বাড়বে। ঠিক আছে, তাহলে আমি যতটুকু বললাম একটু হচ্ছে অভিজ্ঞতা, এক্সপেরিয়েন্স। এক্সপিরিয়েন্স আপনি 2-3 লাইন লিখলেও হবে, আমি অনেকগুলো কথা বললাম এর মধ্যে থেকে 2-3 লাইন লিখলেও হবে। আমার কথাগুলো রেকর্ড করা আছে, এই কথাগুলো আপনি বাংলাতে খাতায় লিখবেন
বাংলাতে খাতায় লেখার পর সেটাকে ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করবেন। ইংরেজিতে কিভাবে কনভার্ট করবেন সেটা আমি একটু পরে পরে বলতেছি, বাট কোনোভাবে গুগল ট্রান্সলেট দিয়ে না, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে প্রজেক্ট। প্রজেক্টটা কি? প্রজেক্ট হলো আপনি কয়টা প্রজেক্টের কাজ করেছেন। তা আপনি বলবেন যে আমি অনেকগুলো ওয়েবসাইট তৈরি করেছি, আমি 10-12টা ওয়েবসাইট তৈরির কাজ করেছি, আমি একটা ওই রেস্টুরেন্টের জন্য কাজ করেছি, রেস্টুরেন্টের ওয়েবসাইট খুব সুন্দর করে তৈরি করেছি, আমি একটা দোকানের একটা শপের ওয়েবসাইট তৈরি করেছি, আমি একটা আইটি ফার্মের একটা ই কমার্স সাইটের। এভাবে আপনি কি বলবেন যে এরকম আইটি ফার্মের 3টা, ই কমার্স সাইটের 2টা, লয়ারের একটা, ডক্টরের 2টা, এভাবে বিভিন্ন বিষয় নিয়ে আমি কি, আচ্ছা ডক্টর লয়ার তো এগুলো ই কমার্স সাইট হয় না? একটা দোকানের জন্য ওয়েবসাইট তৈরি করেছি, একটা অমুক ইলেকট্রনিক্স কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করেছি, একটা রেস্টুরেন্টের জন্য ওয়েবসাইট তৈরি করেছি, এভাবে আপনি 4-5টা ওয়েবসাইট তৈরি করেছেন। এবং কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনি কি কি বিষয় আপনি সেই ওয়েবসাইটগুলোতে আপনি মানে প্রিমিয়াম টেমপ্লেট ব্যবহার করছেন, আপনি খুব ভালোভাবে সেগুলোকে এসইও করতে পারছেন, মনিটাইজেশন করতে পারছেন ইউএসটি এসইওর মাধ্যমে। তারপর সেই ওয়েবসাইটগুলো আপনার খুবই আপনি কি প্রাকৃতিক ভাবে আপনি তৈরি করতে পারছেন, সেই ওয়েবসাইটগুলো খুব সুন্দরভাবে আপনি আর্টিকেল লিখছেন, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছেন, হ্যাঁ, এবং খুব ভালোভাবে এবং এবং এই কারণে সেই ওয়েবসাইটগুলো থেকে তাদের ক্লায়েন্টরা অনেক ভালোভাবে বিজনেস করতে পারতেছে, ঠিক আছে? অনেক ভালো বিজনেস করতে পারতেছে। ব্যাস, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক আছে? আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে এটা। আর 3 নম্বর বিষয় কি? 3 নম্বর বিষয় হচ্ছে এক্সপার্টাইজ। এক্সপার্টাইজ হলো আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, শুনে সেগুলো খাতায় লিখবেন। হুবহু আমার মতো করে লিখতে পারেন অথবা একটু ডিফারেন্ট ভাবে আপনার মতো করে লিখতে পারেন। আমি জাস্ট আপনার চিন্তা শক্তিকে উজ্জীবিত করতেছি। এক্সপার্টাইজ, হ্যাঁ। তো আমি ই কমার্স সাইটের কমার্সের নিয়ে আমি অনেক বেশি এক্সপার্ট, এবং আমি এই বিষয় নিয়ে কমার্সের অনেকগুলো প্লাগইনস নিয়ে আমি কি খুব এক্সপার্ট লেভেলে আমি কাজ করতে পারি। এবং কমার্সের স্পেশালি কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা এবং সে প্রোডাক্টের প্রোডাক্টগুলোকে ডিসপ্লে করা এবং সেই প্রোডাক্টগুলোকে এসইও করার ব্যাপারে আমি কি এক্সপার্ট। এবং কমার্সের যে সিস্টেমগুলো আছে সেই গুলোও কি আমি খুব ভালোভাবে ইয়াটা করতে পারি। তো যার ফলে কমার্সের বিষয়ে এই বিষয়গুলো নিয়ে আমি এক্সপার্ট। আর শপিফাই এর জন্য আমি যে বিষয়গুলোতে এক্সপার্ট তা হলো স্পেশালি শপিফাই এর যে প্রোডাক্ট ডিসপ্লে করা এবং শপিফাই এর এসইও, হ্যাঁ। এবং এগুলো নিয়ে আমি অনেক জটিল কঠিন প্রবলেম সলভ করেছি, অনেক কোম্পানির অনেক এমন কঠিন প্রবলেম সলভ করেছি যেগুলো কোনোভাবেই সমাধান হচ্ছিল না। তো যার ফলে আমি ওই সেক্টরে এক্সপার্ট। আপনি যখন প্রজেক্ট তৈরি করেছেন, হ্যাঁ, আমার বলা শেষ, একটু রেকর্ডিং শুনবেন, আমি এক্সপ্লেন করতেছি। তো আপনি যখন অনেকগুলো প্রজেক্ট তৈরি করবেন, অনেকগুলো ওয়েবসাইট তৈরি করছেন, ইটস ওকে। বাট ওয়েবসাইট তৈরিতে অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো সেকশন আছে, যেমন থাম্বনেল তৈরি, যেমন কি ব্যানার তৈরি করা, প্রোডাক্ট ডেসক্রিপশন লেখা, এসইও করা, তাই না? তারপর এভাবে তো অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো কাজ আছে, ছোট ছোট অনেকগুলো কাজ নিয়ে তো একটা ওয়েবসাইট তৈরি হয়। তো কোন কোন কাজের মধ্যে আপনি সবচেয়ে এক্সপার্ট সেই জিনিসটা আপনি লিখবেন, এটা হচ্ছে আপনার এক্সপার্টাইজ। ওকে। তো আমি যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনারা বাংলায় লিখবেন খাতাতে। বাংলায় লিখার পর সেই লেখাটাকে আপনারা ইংরেজিতে ট্রান্সলেট করবেন। কিভাবে ট্রান্সলেট করবেন? কোনোভাবেই গুগল ট্রান্সলেট ব্যবহার করা যাবে না, নিজের নিজের মাথা দিয়ে। গুগল ট্রান্সলেট দিয়ে করলে সেটা কোনোভাবেই হবে না, সেটা হাস্যকর হবে। তো নিজের মাথা দিয়ে আপনি কিভাবে করবেন? যেমন আমি বললাম যে আমি কি ই কমার্স সাইট, আমি খুব ভালো ই কমার্স সাইট তৈরি করতে পারি, হ্যাঁ। আপনার যখন বাংলায় লিখবেন খুব ছোট ছোট সহজ সহজ সেন্টেন্স দিয়ে তৈরি করবেন। আমি খুব সুন্দর পারি, ঠিক আছে না? আপনি তাহলে এটা ইংরেজিতে করেন, আমি খুব সুন্দর ই কমার্স সাইট তৈরি করতে পারি। তাহলে আমি পারি, হ্যাঁ। আহ, সুন্দর সুন্দর মানে তো বিউটিফুল, তাই না? বিউটিফুল শব্দটা এখানে খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না। আমি তারপরে লিখতেছি, আমি এটাকে চেঞ্জ করব, হ্যাঁ। বিউটিফুল ই কমার্স সাইট, এটা একদম আক্ষরিক অনুবাদ হয়ে গেল। আমি খুব সুন্দর ই কমার্স সাইট তৈরি করতে পারি, আই ক্যান ক্রিয়েট তৈরি করা
ক্রিয়েট বা মেক, হ্যাঁ, আই ক্যান ক্রিয়েট বিউটিফুল ই কমার্স সাইট, হ্যাঁ, ঠিক আছে, বাট বিউটিফুল শব্দটা এক্ষেত্রে হচ্ছে না, এক্ষেত্রে মানানসই না। একটা মেয়ে বিউটিফুল, একটা সুন্দর ফুল বিউটিফুল, একটা জায়গা বিউটিফুল, বা একটা ই কমার্স সাইট বিউটিফুল না, এটা হতে পারে অ্যাট্রাকটিভ। আই ক্যান ক্রিয়েট অ্যাট্রাকটিভ ই কমার্স সাইট, তাই না? আমি খুব আকর্ষণীয় ই কমার্স সাইট তৈরি করতে পারি। তাহলে সুন্দর কথাটাকে আমরা কি আকর্ষণীয় দিয়ে আমরা কি, তাহলে এই কথাটা আরো যুক্তিযুক্ত হলো। তো মেশিন কিন্তু যখন আমরা করতে দেবো তখন মেশিন কি করবে, বা ই কমার্স গুগল ট্রান্সলেট কি করবে, আক্ষরিক অনুবাদ করবে। আমি বললাম যে সুন্দর, সে বলবে যে বিউটিফুল, হ্যাঁ, বাট বিউটিফুল দিলে এখানে মানাচ্ছে না। আমি এখানে বলতে পারি যে অ্যাট্রাকটিভ, বলতে পারি যে ইফেক্টিভ, তাই না? এভাবে আমরা এমন 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 শব্দ আমরা কি ব্যবহার করব যে শব্দগুলো দিয়ে বোঝা যাবে যে এটা আসলে কি ইফেক্টিভ এবং অ্যাট্রাকটিভ। ঠিক আছে, আশা করি আপনারা এই বিষয়গুলোতে বুঝতে পেরেছেন। তো এইভাবে আমরা, আপনি যতগুলো শব্দ লিখবেন প্রত্যেকটা শব্দ আপনি ছোট ছোট করে করবেন, হ্যাঁ, করার পর সেই শব্দগুলো দিয়ে আপনি ট্রান্সলেট করবেন। এবং যখনই কোনো শব্দের ইংরেজি আপনি পারবেন না, সেটা আপনি গুগলে সার্চ করবেন। আমি আরেকটা বলি, আমি খুব সুন্দর ই কমার্স সাইট তৈরি করতে পারি, ঠিক আছে, তারপর আহ, আমি খুব সুন্দর ই কমার্স সাইট তৈরি করতে পারি, বিভিন্ন প্লাগইনস ব্যবহার করতে পারি, এবং আমি আম, মনে করেন এমন একটা শব্দ যে শব্দটা আপনি কি মানে সেটার ইংরেজি করতে পারতেছেন না, ঠিক আছে, সুন্দর, মনে করেন আপনি সুন্দর, এটার আপনি ইংরেজি কি জানেন না, জাস্ট ধরে নিলাম, হ্যাঁ, তাহলে আপনি কি করবেন, সুন্দর, আপনি জাস্ট গুগলে আসেন, সুন্দর লেখে আপনি সার্চ করেন, তাই না? সুন্দর লেখে সার্চ করেন, তাহলে সুন্দর অনেকগুলো শব্দ আপনি এখানে পেয়ে যাবেন। সুন্দর মিনিং যদি দেখেন, ঠিক আছে, অনেকগুলো শব্দ আপনি পেয়ে যাবেন। আচ্ছা, সুন্দর ইংলিশ লেখেন, সুন্দর ইংলিশ, সুন্দর ইন ইংলিশ, ঠিক আছে না, লেখেন সুন্দর ইন ইংলিশ, তাহলে সুন্দর মানে হচ্ছে বিউটিফুল। বাট বিউটিফুল ছাড়াও আরো অনেকগুলো শব্দ এখানে দেওয়া যায়, আরো অনেকগুলো শব্দ এখানে দেওয়া যায়। এই যে দেখেন, সুন্দরের পরিবর্তে আমরা আরো কি কি ব্যবহার করতে পারি, বিউটিফুল, প্রিটি, ফাইন, পলিশড, ফেয়ারি, ফেয়ার, ব্রাইট, এলিগেন্ট, সবগুলো অর্থ কিন্তু সুন্দর, ঠিক আছে, ডেকোরেট, সিমলি, পার্সোনাল, বনি, অনেকগুলো শব্দ কিন্তু আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে কোন শব্দটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে সেই শব্দটা আপনি এখানে বেছে নিতে পারেন। আমরা জাস্ট যে শব্দটা আমরা ইংরেজি পারবো না সেই শব্দটা আমরা বাংলায় লিখবো, লিখে বলবো যে অমুক শব্দটা ইন ইংলিশ। তাহলে আমরা যখন ইংরেজি থেকে বাংলা থেকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন আমরা একটা জায়গাতে আটকে যাব, সেটা হচ্ছে আমরা কি বিভিন্ন শব্দের বাংলাটা বুঝি বাট ইংরেজিটা বুঝতেছি না, ইংরেজিটা পারতেছি না। তখন আমরা ইংরেজিটা লিখে এভাবে সার্চ করব, এভাবে কি অমুক শব্দ ইন ইংলিশ, তখন সেই শব্দটা তো আসবেই। পাশাপাশি সুন্দর মানে কি বিউটিফুল, বাট সুন্দর কি আবার প্রিটিও মানেও সুন্দর, আবার ফাইন মানেও সুন্দর, পলিশ মানেও সুন্দর, ফেয়ারি মানেও সুন্দর, ঠিক আছে। তো এভাবে কোন শব্দের সাথে কোন শব্দটা মানানসই হয় সেটা আপনি এখানে বেছে নিতে পারবেন, সেভাবে আপনি কি জিনিসটা করতে পারবেন। তাহলে আমরা যদি গুগলে সার্চ করে এভাবে যে কোনো বাংলা শব্দের ইংলিশ যদি আমরা জানি, তাহলে পৃথিবীতে এমন কোনো শব্দ থাকবে না যে শব্দের ইংলিশ আমার কি জানা নেই। বাস্তবে একটা মানুষের পক্ষে লক্ষ লক্ষ ভোকাবুলারি জানা সম্ভব না, কিন্তু আমাদের পক্ষে পৃথিবীর কোটি কোটি ভোকাবুলারি জানা সম্ভব গুগলের মাধ্যমে। জাস্ট আপনি গুগলে সার্চ করবেন, আপনি যে কোনো ভোকাবুলারি আপনি পারবেন, ঠিক আছে। তো ভোকাবুলারি পারা তার মানে আপনি 50% থেকে 80% আপনার কি ইংলিশ হয়ে গেল। এরপর হচ্ছে সেন্টেন্সটাকে একটু মেক করে একটু সাজানো। এখন সেন্টেন্সটাকে মেক করতে গিয়ে যদি আপনার কি হয়, একটু উলট পালট হয়ে যায়, ওইটা খুব একটা বড় কোনো বিষয় না, এটা ক্লায়েন্ট এটা এটা বুঝে নেবে। যেমন আপনার টেন্সে যদি একটু উল্টাপাল্টা হয়ে যায়, এটা একটু বিদঘুটে শোনাবে, কিন্তু ক্লায়েন্টটা বুঝে নেবে, আর ক্লায়েন্ট ওটার জন্য মাইন্ড করবে না, কারণ ইংরেজি আপনার মাতৃভাষা না। যেমন আমি যদি বলি যে আমি গতকাল আসব, আমি গতকাল আসব, ঠিক আছে, এখানে আমিও ঠিক আছে, গতকালও ঠিক আছে, কিন্তু আসবো এটা তো ঠিক নাই। এটা হবে কি আমি গতকাল এসেছিলাম, তাই না, এখানে একটা টেন্সের ভুল আছে।
এখন আমি যদি বলি যে আপনাদেরকে যে আমি গতকাল আসবো, আপনারা কিন্তু জিনিসটা বুঝে নিতে পারবেন। হ্যাঁ, যে গতকাল এসেছিলাম হবে, যাও ভুলবশত বলেছে, এটা কোনো বিষয় না। তো একজন জাপানিজ বাংলাদেশে এসে যদি বলে যে আমি গতকাল আসবো, তাহলে আপনারা কি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাকে নিয়ে একটু আপনারা কি হাসাহাসিও করবেন না, বা সে কোনো মারাত্মক ভুল করছে সেটাও কিন্তু তাকে আপনি বলবেন না। বলবেন যে এটা স্বাভাবিক, সে জাপানিজ, সে তো বাংলা ভাষা জানে না, সে একটু বলার সময় একটু ভুল হতেই পারে। ঠিক তেমনি ইংরেজি আপনার মাতৃভাষা না, সেটা ক্লায়েন্ট জানে। তো আপনার বলার ক্ষেত্রে যদি এরকম, লেখার ক্ষেত্রে যদি এরকম টুকটাক কিছু ভুল হয়, সেটাও ক্লায়েন্ট স্বাভাবিকভাবে নেবে, এটা আহামরি কোনো বিষয় না। কারণ ইংরেজি যদি একটু কম জানান বা বেশ জানেন সেটা বিষয় না, আপনি কাজটা ভালোভাবে করতে পারেন কিনা সেটাই বিষয়। কিন্তু যদি এমন হয় যে আপনার কাজটা ইংলিশ রাইটিং নিয়ে, আপনার কাজটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং, আর্টিকেল রাইটিং, মানে ক্রিয়েটিভ রাইটিং নিয়ে, তখন তো বায়ার এরকম ভুল কখনোই টলারেট করবে না। কিন্তু যদি আপনার কাজটা রাইটিং নিয়ে না হয়, ধরুন আপনার গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ, ই কমার্স সাইট তৈরি নিয়ে কাজ, বা এমন কোনো সেক্টর ভিডিও এডিটিং নিয়ে কাজ যেখানে ইংলিশের খুব একটা গুরুত্ব কম, তখন বায়ার ওই জিনিসগুলোকে ইগনোর করে, যে সে ইংলিশ কম জানুক বা বের জানুক, আমার কাজটা করতে পারলে হয়েছে। ঠিক আছে, তখন মোটামুটি চলনসই ইংলিশে ইংলিশ বললেই হয়। তো সুতরাং ইংলিশ বলতে গিয়ে বাইরের সাথে কখনোই কি হেসিটেশন ফিল করবেন না। আপনার মাতৃভাষা ইংলিশ না, আপনি কখনো ইংলিশদের মতো করে কথা বলতে পারবেন না, কখনোই পারবেন না, কখনোই না। আরে বাবা, ইংলিশটা বাদ দেন, একজন সিলেটি মানুষ, আপনি যদি সিলেটে আপনার জন্ম না হয়, সিলেটি মানুষের মতো করে কথা আপনি কখনোই বলতে পারবেন না। আপনি যদি মানে সারা জীবনে যদি সিলেটে থাকেন, তারপরে সিলেটি মানুষের অরিজিনাল অ্যাকসেন্ট আপনি কখনোই বলতে পারবেন না। এবং কেউ বললেও কি এটা হাস্য করে শোনাবে যে সে আসলে সিলেটি না, বাট সিলেটির মতো কথা বলতে বলার চেষ্টা করতেছে। চট্টগ্রামের মানুষ, হ্যাঁ, সে যতই শিক্ষিত হোক, যত বড় ইউনিভার্সিটি থেকে সে ডিগ্রি লাভ করুক না কেন, তার মধ্যে সেই টোনটা টোনটা শুনে আমরা বুঝতে পারবো যে সে আসলে কি চট্টগ্রামের মানুষ। ঠিক আছে, আমাদের রাষ্ট্রপতি, উনি কি যখন কথা বলে উনি স্পষ্ট ভাবে যে সবাই বুঝতে পারে যে উনি কিশোরগঞ্জের মানুষ, তাই না? তো ওনার কি লেখাপড়া কম আছে? সবকিছুই আছে, কিন্তু তো এখন ওই যে চট্টগ্রামের করে মতো করে, সেই এক চট্টগ্রামের মতো করে কেউ কথা বলতে পারবে, বাট চট্টগ্রামের অ্যাকসেন্টটা কখনোই আসবে না। আমরা কথা বলতে, যে কেউ কথা বলতে দেখলেই বুঝবে যে সে আসলে চিটাঙ্গের নাকি চিটাঙ্গের না। কেউ খুব ভালোভাবে চিটাঙ্গে কথা বলার চেষ্টা করতেছে, কিন্তু তারপর আমরা বুঝতে পারবো যে সে আসলে চিটাঙ্গের না। তার মানে আসলে আমাদের মাতৃভাষা যেটা, সেই মাতৃভাষাটা কখনোই আমরা কি করতে পারি না, আমরা কখনোই এটা শিখতে পারি না, একজন আরেকজনের অ্যাকসেন্ট হুবহু বলতে পারি না, এবং বলার আমাদের দরকারও নেই। আমরা কাজ করব, ওরা কাজ নিবে, আমাদের কমিউনিকেশনের জন্য যতটুকু দরকার ওটুকু হইলেই হবে। আর আমরা মাতৃভাষা যেহেতু আমাদের ইংলিশ না, সুতরাং আমাদের বলার ক্ষেত্রে একটু ভুল থাকবে, আমাদের সেন্টেন্স গঠনের ক্ষেত্রে একটু 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 ভুল থাকবে, আমাদের অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক কি থাকবে, আমাদের মানে একটু অসামঞ্জস্যতা থাকবে। ওকে, তো সুতরাং ওইটা কোনো বড় বিষয় না, আপনারা কি হেসিটেশন ফিল করবেন না। আপনারা ইংলিশ বলার ক্ষেত্রে, বাইরের সাথে কমিউনিকেশন করার ক্ষেত্রে কখনোই কি হেসিটেশন ফিল করবেন না, আপনি কনফিডেন্টলি বলবেন। আর আপনি আজকে খুব ভালোভাবে করে বলতে পারতেছেন না, বাট আগামীকাল বলতে পারবেন। আর এখানে তো আমাদের ম্যাক্সিমাম বলতে হয় না, ম্যাক্সিমাম লিখতে হয়, লেখালেখির কাজ ম্যাক্সিমাম। ঠিক আছে, আপনি বলতেও পারবেন, এবং বলতে বলতে একসময় আপনি স্পিডি হয়ে যাবেন, কারণ এখানে আপনি যেই 20-30 রকমের শব্দ বা 100-200-300টা শব্দ, ওই 300টা শব্দ আপনার আয়ত্ত হলে আপনি কি বলতে পারবেন। আর কাজটা ভালো করে যখন আপনি শিখবেন, কাজটা ভালো করে শিখলে ওই সব 300টা শব্দ আপনার আয়ত্ত হয়ে যাবে কাজ নিয়ে। সুতরাং ইংলিশ নিয়ে কোনো টেনশন নাই, ইংলিশ নিয়ে কোনো হেসিটেশন নাই, ইংলিশে আপনি ভুল করবেন, এটা স্বাভাবিক। যতই ভুল করেন না কেন, বাইরে এটাকে খুব মারাত্মক ভাবে নিবে না। ঠিক আছে, বাইরে এটা নিয়ে কখনো হাসাহাসি করবে না। ঠিক একজন জাপানি বাংলা যদি বাংলা বলতে যদি ভুল করে, আমরা যেরকম হাসাহাসি করি না। ঠিক আছে, সে আমরা বরং কি বলি যে সে তো জাপানি, সে একটুকু বলতে পারছে, সেটাই তো অনেক। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা লিখবেন। তাহলে আপনারা যতগুলা মানে যারা গ্রামার গ্রামার ট্রামার এত কিছু কি করতে হবে না, আপনারা কি লিখতে পারবেন। তারপরে যদি আপনারা মনে করেন যে না, আমার গ্রামারটা সঠিকভাবে হচ্ছে কিনা আমি একটু ভালো করে আমি কি যাচাই করি, তাহলে আপনারা গ্রামারলি নামে একটা অ্যাপস পাবেন। আচ্ছা, গ্রামারলির আগে আমি এখানে বলি, এই যে যখন আপনারা কোনো এখানে কিছু লিখবেন, হ্যাঁ, মনে করেন আমি লিখলাম আই হ্যাড, এই যে লেখেন, আমি লিখলাম এখানে আই হ্যাড এন কম্পিউটার, এখানে কিন্তু কি আসছে, হ্যাঁ, এখানে এন হবে না, এটা এ হবে। আমি যদি এ দিই, কম্পিউটার,
ঠিক আছে? মানে সে কোনো স্পেলিং যদি ভুল করেন স্পেলিং গুলো সে কারেক্ট করে, আর যদি আমরা লেখা গ্রামাটিক্যাল ভুল হয় গ্রামাটিক্যাল গুলো সে কারেক্ট করে, তাই না? আমরা তো এগুলো জানি। এমএস ওয়ার্ডে স্পেলিং মিস্টেক এবং গ্রামাটিক্যাল মিস্টেক দিয়ে আমরা সেগুলো ঠিক করতে পারি, এগুলো সবাই জানে, এগুলো আমি বলতেছি না। এভাবে আপনার ম্যাক্সিমাম কারেকশন আপনি করে ফেলতে পারেন। আর যদি আপনি আরো নিখুঁত ভাবে চান যে আপনার গ্রামারে কোনো ভুল হচ্ছে কিনা, হ্যাঁ, তাহলে আপনি কোনো একটা জিনিস লিখবেন, একটা প্যারাগ্রাফ আপনি লিখবেন, লেখার পর আপনি গ্রামারলি দিয়ে আপনি চেক করবেন। হ্যাঁ, গ্রামারলি আপনি আসবেন, গ্রামারলিতে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন। এই যে গ্রামারলি, সাইন আপ ফর ফ্রি, সাইন আপ উইথ গুগল। ঠিক আছে? আপনি গ্রামারলিতে এসে এই যে গ্রামারলি, আপনি এখানে আপনার লেখাটা আপনি এখানে এখানে দিয়ে দিবেন। দিয়ে দিলে গ্রামারলি আপনার যা যা টুকটাক গ্রামাটিক্যাল মিস্টেক আছে সেই মিস্টেক গুলো আপনাকে ঠিক করে দিবে এবং আপনাকে সুন্দরভাবে কি সবকিছু কারেকশন করে দিবে। ঠিক আছে? গ্রামারলি। তো সুতরাং আমরা, ঠিক আছে, আপনি গ্রামারলিতে আসবেন, এই যে নিউতে এসে আপনি কি করবেন, আপনি এখানে আপনার লেখাটা লিখবেন। লিখলেই সে কি করবে আপনার মতো করে সুন্দরভাবে জিনিসটাকে, সে গ্রামাটিক্যাল কোনো মিস্টেক থাকলে সেগুলো কি আপনি জাস্ট ওখান থেকে কপি কাট করে এখানে এখানে কি পেস্ট করে দিবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দিলেই সে আপনার পক্ষ থেকে সুন্দরভাবে কি যত রকমের গ্রামাটিক্যাল মিস্টেক আছে সকল মিস্টেক সে আপনাকে সংশোধন করে দিবে, সংশোধন করে এখানে দিবে, এখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা যখন কোনো কিছু লিখবো তখন কোনো বানান ভুল হচ্ছে কিনা, আমাদের ইংলিশ লেখার সময় যেটা মেইন মিস্টেক হয় সেটা হচ্ছে বানান ভুল। তাহলে আমরা সেটা গুগল থেকে জাস্টিফাই করতে পারবো বানানটা ভুল হচ্ছে কিনা। হ্যাঁ, বানান ভুল হবে না। তাহলে আমরা সকল পৃথিবীর যত বাংলা শব্দ আছে সকল বাংলা শব্দের ইংরেজি আমরা জানি, এক নাম্বার। আমরা পৃথিবীর যত ইংরেজি শব্দ আছে সকল ইংরেজি শব্দের আমরা কি জানি, আমরা বানানটা সঠিকভাবে আমরা জানি। 3 নম্বর হচ্ছে গ্রামার। হ্যাঁ, তো গ্রামারটা আমরা যখন লিখবো আমাদের একটু একটু ভুল হতে পারে, তখন আমরা লেখার পর সেই জিনিসটাকে আমরা গ্রামার লিখতে দেবো। গ্রামার লিখে আমরা চেক করবো কোনো ভুল আছে কিনা। গ্রামারলি আমাকে বাতাই দিবে কোথায় কোথায় ভুল আছে, সে অনুযায়ী আমি কি সংশোধন করে ফেলবো। ব্যাস, আমার জিনিসটা তৈরি করা। তাহলে ইংরেজির জন্য মেইনলি কি, ইংরেজির জন্য হলো, ইংরেজির জন্য আপনার যেটা লাগবে সেটা হচ্ছে মানে যে কোনো বাংলা ভাষাকে, বাংলা একটা প্যারাগ্রাফকে বা বাংলা একটা কিছুকে ইংরেজিতে কনভার্ট করার জন্য কি কি লাগে। এক নম্বর লাগা হচ্ছে বাংলা ভাষার মধ্যে ওই বাংলা লেখার মধ্যে যতগুলো বাংলা শব্দ আছে সবগুলো শব্দের ইংরেজি। তাহলে আমরা গুগলে সার্চ করে সবগুলো বাংলা শব্দের ইংরেজি পাবো। 2 নম্বর হচ্ছে ওই সবগুলো ইংরেজি শব্দের সঠিক কি, এই মানে প্রনাউন্সি সঠিক, কি বলে পাংচুয়েশন, সঠিকভাবে সঠিক মানে কি বলবো বানান, কোনো বানান ভুল আছে কিনা। ঠিক আছে? তাহলে আমরা সঠিকভাবে বানান ভুল আছে কিনা বা কোনো বানান সঠিক কোনটার কোনটা বানান সেটা আমরা কি গুগল থেকে সার্চ করতে পারবো। তার মানে সারা পৃথিবীর সবগুলো ইংরেজি শব্দের বানান আমরা সঠিকভাবে পারি। সর্বশেষ হলো কি গ্রামার। তো গ্রামার আমরা টুকটাক আমরা এমএস ওয়ার্ড এবং গুগল ড্রাইভে যতটুকু আমাদেরকে কারেকশন করবো ওইটুকু আমরা কারেকশন করে নেব। করে নেওয়ার পর আমরা যখন গ্রামারলিতে দেবো গ্রামারলি আমাদেরকে টোটাল আর কি কারেকশন করে দিবে। গ্রামারটা আমি একটু বুঝাই বলি, গ্রামার বলে আসলে জিনিসটা কি। হ্যাঁ, আমি যদি এখানে বলি, আমি যদি এখানে বলি আই হ্যাভ টু কম্পিউটার, হ্যাঁ, ধরেন আই হ্যাভ এ অ্যাপল। ঠিক আছে? আমি লিখলাম আই হ্যাভ এ অ্যাপল, এখানে কিন্তু একটা ভুল আছে। এখানে এন হওয়ার কথা, আর্টিকেল, এটা গ্রামাটিক্যাল অনুযায়ী এটা এন হওয়ার কথা, তাই না? তাহলে দেখেন গ্রামারলি এটাকে ডিটেক্ট করছে যে এ অ্যাপল হবে না, তাহলে কি হবে, বলতেছে এন অ্যাপল হবে। আমি অ্যাকসেপ্ট করলাম, তাহলে গ্রামারলি আমাকে বললো কি এটা এন অ্যাপল হবে। ঠিক আছে? আমি বললাম ফুল স্টপ, হি হ্যাভ এ কাউ। ঠিক আছে? তাহলে এখানে হি হ্যাভ হবে না, এখানে হি হ্যাট হবে। আমি জানি না এখন স্কুল কলেজে ছেলেদেরকে গ্রামার পড়াই না, বাট সেটা পড়ানো দরকার। গ্রামার না পড়লে এই জিনিসগুলো কেমনে বুঝবে, এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পাশে যে হ্যাট হয়, হ্যাঁ, এটা তো পড়ানো দরকার আসলে। এই যে দেখেন এটা কি হবে তাহলে, এটা হবে হ্যাবের পরিবর্তে হ্যাস হবে। হি হ্যাভ হবে না, হ্যাবের পরিবর্তে হ্যাস হবে। অ্যাকসেপ্ট করলাম, হি হ্যাস, তাই না? তো এইভাবে অনেকগুলো কি গ্রামার মানে আমাদের কি ইয়া করা আছে,
মানে এভাবে অনেকগুলো গ্রামার আপনাকে এভাবে ঠিক করে ফেলতে পারবেন গ্রামারলি দিয়ে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের ইংরেজির জন্য দরকার শব্দের অর্থ, শব্দের বানান এবং গ্রামার। তাহলে আমাদের ইংরেজির জন্য তিনটে জিনিস দরকার। একটা হচ্ছে শব্দের অর্থ, আমরা দুনিয়ার যত সব বাংলা শব্দ আছে সবগুলোর ইংরেজি জানি। দুনিয়ার যত ইংরেজি শব্দ আছে সবগুলোর আমরা কি জানি, সঠিক আমরা এই কি জানি, বানান জানি। আবার আমরা উচ্চারণ যদি চাই উচ্চারণও তো পাবো। আমরা আমরা অনেক সময় উচ্চারণ নিয়ে কনফিউশনে থাকি না? হ্যাঁ, আমরা মনে করেন আমরা যে কোনো একটা কিছুর উচ্চারণ, মনে করেন কি আম, এই শব্দের উচ্চারণ কি সিমultaneously, আমরা যদি দিই simultaneously, যুগপৎ ভাবে, মানে একই সাথে। হ্যাঁ, এই যে simultaneously, simultaneously, তাহলে যে কোনো শব্দের উচ্চারণ আমরা কি ভেবে পাচ্ছি, ঠিক না? তাহলে আমাদের শব্দের উচ্চারণ আমরা পাচ্ছি, শব্দের অর্থ পাচ্ছি, শব্দের বানানো পাচ্ছি, সবকিছু আমরা গুগল থেকে পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে আমাদের জন্য আমরা হলাম একজন কি মানুষের, এমন কোনো মানুষ দুনিয়াতে পাবেন না যে মানুষ সকল বাংলা শব্দের ইংরেজি পারে। আমাকে আপনারা বলেন, দুনিয়াতে এমন কোনো মানুষ আছে কিনা যে সকল বাংলা শব্দের ইংরেজি পারে? নাই স্যার, এরকম নাই। যেমন পুঁই শাকের আপনারা বলতেছেন নাই, আমি বলতেছি আছে। সেটা কে? সেটা হচ্ছেন আপনি। আমার সাথে আপনারা এগ্রি কিনা বলেন। আপনি দুনিয়ার যত বাংলা শব্দ আছে সকল বাংলা শব্দের ইংরেজি আপনি পারেন। দুনিয়ার যত ইংরেজি শব্দ আছে সকল ইংরেজি শব্দের বানান আপনি পারেন। আপনার জন্ম যদি 20 বছর আগে হইতো, মানে আজকে থেকে যদি 20 বছর আগে হইতো পরিস্থিতি, তাহলে হয়তো আপনি কিছুই পারতেন না। অনেক কিছু আপনাকে মুখস্থ করতে হইতো এবং এত কিছু মুখস্থ করা সম্ভব না। বাট এই সময় এসে টেকনোলজির কারণে আপনি সবকিছু পারেন। তাহলে 20 বছরের আগের কোনো মানুষ, 20 বছরের আগের কোনো মানুষের সাথে বা 30 বছর আগের কোনো মানুষের সাথে যদি আপনাকে বসিয়ে দেওয়া হয়, আপনি নিঃসন্দেহে অনেক অনেক বেশি বেশি জ্ঞানী। আমি কি সবাইকে বুঝাতে পেরেছি? একটু আমাকে আমার সাথে একটু বলেন। জি স্যার, বুঝতে পারছি। Definitely, sir. I agree with you, স্যার বুঝতে sir. পারছি। বুঝতে পেরেছি স্যার। তো আপনি এত কিছু জানেন, দুনিয়ার সকল ইংরেজি শব্দের বাংলা আপনি পারেন, সকল বাংলা শব্দের ইংরেজি আপনি পারেন, সকল এই ইংরেজি শব্দের বানান আপনি সঠিকভাবে পারেন। আপনি যখন ইংরেজি লিখবেন আপনার একটা বানানো ভুল হবে না। আমরা স্কুলে বাংলা ইংরেজি লিখতে গিয়ে কত বানান ভুল করি না? বানানো ভুলের কারণে টিচারের সাথে আমরা কত বকা বা মার খেয়েছি না? বাট এখন যদি আপনি ইংরেজি লেখেন আপনার একটা বানানো ভুল হবে না। এটা অবাক করার বিষয় না? এখন পৃথিবীর এমন কোনো শব্দ নাই যে শব্দের আপনি ইংরেজি জানেন না। আপনি কতটা পাওয়ারফুল এখন। আবার আপনি গ্রামারের জন্য অনেকভাবে কি টিচার অনেকভাবে আপনাকে নাজেহাল করছে, অনেকভাবে বকা বাধ্য করছে, বাট এখন আপনি কি কনফিডেন্টলি আপনি বলতে পারেন এখন আপনার গ্রামারে কোনো কোনো ভুল হবে না। তো আমাদের ইংরেজিকে ভয় কেন? দেখি আপনাদের সবাই সবাই একটু আমাকে বলেন, কেন আমরা ইংরেজিকে ভয় কেন করব? আমাদের মতো জ্ঞানী, আপনার মতো জ্ঞানী ইংরেজি ভাষা বিশারদ দুনিয়াতে কখনো জন্ম হয় নাই। গত 30 বছর আগে দুনিয়াতে কখনো জন্ম হয় নাই। বলেন আমাকে একটু। ইংরেজি আমাকে ভয় পায়, আমি ইংরেজি থেকে ভয় পাই না। স্যার ভয় স্যার করি না। বাঙালি। আপনারা একটা মজার জিনিস চিন্তা করেন, মনে করেন আপনি 30 বছর আগে, আজকে থেকে মনে করেন আপনি টাইম মেশিনে করে 30 বছর আগে চলে গেছেন। হ্যাঁ, তো 30 বছর আগে অনেক জ্ঞানী গুণী মানুষ বসছে, যে এমন একটা মানুষ দুনিয়াতে আসছে, আপনাকে নিয়ে তো সারা পৃথিবীর রমরমা হয়ে যেত। আপনি মনে করেন গোপনে টুস টুস করে গুগল ব্যবহার করতেছেন, কেউ তো আজ গুগল চিনে না। তো যে কেউ কি মানে আপনি দুনিয়ার সবকিছু জানেন, সকল বাংলা শব্দের ইংরেজি, সকল ইংরেজি শব্দের বাংলা, লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ। তো তারা তো আপনার পূজা করতো, আপনাকে মহামানব বলতো। সবাই কি বুঝতে পারতেছেন বিষয়টা? যে আসলে আমরা যে ইংরেজিকে ভয় পাই, যারা ইংরেজিকে ভয় পান, আসলে যে ইংরেজিকে ভয় পাওয়ার কেমন কোনো কারণ নাই, সেটা আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন কথা হলো, কেউ যদি চিন্তা করেন যে স্যার এত কষ্ট করার দরকার কি, এত কিছু করার দরকার কি, আমি গুগল ট্রান্সলেটর যাব, ঠাস ঠাস করে আমি কি বাংলা প্যারাগ্রাফটা লিখবো, ঠাস ঠাস করে সবগুলো ইংরেজি হয়ে যাবে, আমার এত কষ্ট করার দরকার কি? বাবারে,
ট্রান্সলেট কখনো, মানে গুগল ট্রান্সলেট কখনো সঠিকভাবে ইংরেজি করতে পারে না। গুগল ট্রান্সলেট যেটা অনুবাদ করে সেটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, সেটা ভাব অনুবাদ হয় না। ভাব অনুবাদটা আমাদের মাথা দিয়ে করতে হবে, মাথা দিয়ে করতে হবে। গুগল ট্রান্সলেট দিয়ে করা যাবে না, অন্য কোনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বা কোনোভাবেই সেটা করা যাবে না, আপনাকে করতেই হবে আপনার নিজের মাথা দিয়ে। আশা করি যারা ইংরেজি ভীতি আছে তাদের ইংরেজি ভীতিটা কেটে গেছে। এবং আমি আপনাদেরকে বলবো এই জিনিসগুলো আরো ভালোভাবে বোঝার জন্য আমার ইংলিশ নিয়ে 2টা ভিডিও আছে। আপনারা যদি ইউটিউবে যান, আপনারা এখানে লিখবেন ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল স্যার। ফ্রিল্যান্সিং ইংলিশ বাই জামাল স্যার লিখে যদি সার্চ করেন, তখন আপনারা আমার এই 2টা ক্লাস পাবেন। যে কোনো একটা ক্লাস ভালোভাবে দেখলেই হবে। হ্যাঁ, ওই 2-3টে ক্লাস পাবেন, একটা ক্লাস আপনারা খুব ভালোভাবে দেখবেন, এনাফ। ঠিক আছে? আপনারা ইংলিশ নিয়ে আর টোটাল বিন্দু মাত্র যদি কোনো ভীতি থেকেও থাকে, সেটা আর থাকবে না, যখন আপনি বুঝবেন যে আপনি কতটা আসলে পাওয়ারফুল। আচ্ছা, তাহলে আশা করি একটু বুঝতে পেরেছেন। তারপর দেখেন ল্যাঙ্গুয়েজ। আমাদের ল্যাঙ্গুয়েজ কি? ল্যাঙ্গুয়েজ হলো এখানে কি? বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হলো, আমরা ইংলিশ দেব, ইংলিশ। ঠিক আছে, ইংলিশ। ওকে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ লেভেল কি? ফ্লুয়েন্ট। আমরা দেবো ইংলিশ এবং লেভেল কি? ফ্লুয়েন্ট। আপনি এই মুহূর্তে যদি ফ্লুয়েন্ট নাও হয়ে থাকেন, আপনি আস্তে আস্তে ফ্লুয়েন্ট হয়ে যাবেন। ইংলিশ দিলাম, তারপর আবারও অ্যাড ল্যাঙ্গুয়েজ, আবার দিলাম বাংলা, বেঙ্গলি, বেঙ্গলি, বিএন, বেঙ্গলি। ঠিক আছে, বেঙ্গলি কি? বেঙ্গলি হচ্ছে নেটিভ। তাহলে আমরা ইংলিশ হচ্ছে ফ্লুয়েন্ট, আর বেঙ্গলি কি? বেঙ্গলি হচ্ছে নেটিভ, আমার মাতৃভাষা। ব্যাস, আমি 2টা ল্যাঙ্গুয়েজ সেট করলাম, একটা হচ্ছে ইংলিশ ফ্লুয়েন্ট, আর একটা হচ্ছে বেঙ্গলি নেটিভ। ওকে, তাহলে আমরা এই সবকিছু ফিল আপ করলাম, করার পর আমরা ক্লিক করবো কন্টিনিউ। আচ্ছা, এখানে 150টা ক্যারেক্টার দিতে হবে। আমি জাস্ট সিবিজিবি দিয়ে দিই। আচ্ছা, আমি আমার মতো করে একটু লিখে দিই। ইউ এন্টার আমি লিখে দিলে প্রবলেম হচ্ছে, সবাই এগিয়ে লেখার চেষ্টা করবে। আচ্ছা, তারপর হচ্ছে ইউর অকুপেশন ডিজিটাল মার্কেটিং। আপনারা সবাই লিখবেন কি? ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, রাইট এন্ড ট্রান্সলেশন। বাট আমরা যেটা নিয়ে কোর্স করতেছি সেটা হলো ডিজিটাল মার্কেটিং। আপনি জাস্ট লিখবেন ডিজিটাল মার্কেটিং। তারপর ডিজিটাল মার্কেটিং এর এটা হচ্ছে ক্যাটাগরি। আপনি আপনি কখন থেকে কখন আপনি ডিজিটাল মার্কেটিং এর ইয়াটা করেন, কাজটা করেন। আপনি এখানে লিখবেন যে 2000 কত, জাস্ট 1 বছর দেন, 2023 থেকে 2024, 2023 থেকে 2024। আপনি কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন? আপনি কাজ করেন ভিডিও মার্কেটিং, তারপর আপনি কাজ করেন হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ই কমার্স মার্কেটিং। আপনার পছন্দ মতো যেগুলো পরিচিত লাগে সেগুলো আপনি দেন। 5টা দিতে পারবেন আপনি। ঠিক আছে, ইমেল মার্কেটিং, এফিলিয়েটস মার্কেটিং, লোকাল এসইও, হ্যাঁ, বা কি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। হ্যাঁ, এভাবে আপনি 4-5টা আপনি দেন। পাঁচটা। স্কিল কি আপনার? স্কিল হচ্ছে স্কিল কি, এক্সপিরিয়েন্স লেভেল কি। এবং স্কিল হলো আপনার ই কমার্স সাইট বা উ কমার্স, তাই না? উ কমার্স। ঠিক আছে না? আর এক্সপার্টাইজ লেভেল কি? ইন্টারমিডিয়েট। বিগিনার দিবেন না, সবগুলো ইন্টারমিডিয়েট দিবেন। ওকে, এক্সপার্টও দিবেন না, বিগিনারও দিবেন না, দিবেন ইন্টারমিডিয়েট। তাহলে আপনার একটা স্কিল হচ্ছে উ কমার্স, আর একটা স্কিল হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। কয়টা? ওয়ার্ডপ্রেস, এটা কি? ইন্টারমিডিয়েট। তারপর আরেকটা স্কিল হচ্ছে কি? আবার অ্যাড নিউ। আরেকটা স্কিল হচ্ছে কি? উ কমার্স, ওয়ার্ডপ্রেস, শপিফাই, শপিফাই,
আপনার সবগুলো যেন একই রকমের হয়। যেমন আপনি যদি ওয়েবসাইট নিয়ে দেন তাহলে সবগুলো ওয়েবসাইট রিলেটেড যেন হয়, ঠিক আছে? আপনি যদি গ্রাফিক ডিজাইন নিয়ে দেন তাহলে সবগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড রিলেটেড হবে। যেমন আপনি ফটোশপ, ইলাস্ট্রেটর, হ্যাঁ, তারপরে এভাবে গ্রাফিক ডিজাইন রিলেটেড যত কিছু আছে সব কিছু দিবেন, তাহলে সে বুঝবে আপনার সবগুলা গ্রাফিক ডিজাইন রিলেটেড সবগুলো স্কিল। যদি ওয়েবসাইট দেন তাহলে সবগুলো ওয়েবসাইট রিলেটেড স্কিল, ঠিক আছে? তাহলে আপনার এই জিনিসটা কি হবে, খুব ভালোভাবে অপটিমাইজড হবে। এভাবে আপনি 10টা লিখতে পারবেন। কয়টা লিখতে পারবেন স্কিল? 10টা লিখতে পারবেন। তারপর হচ্ছে এডুকেশন। আপনার চাইলে একটু ডিফারেন্ট স্কিল আপনি লিখবেন। আপনি 4-5টা কাজ শিখেছেন, সবগুলো আপনি লিখে দেন। আপনি লেখেন ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। যেমন এটা আসতেছে না, লিস্টে আসতেছে না, তাই না? এই কি সাজেস্ট ফেসবুক মার্কেটিং লিস্টে আসছে, আসে নাই, সুতরাং এইটা আমরা লিখবো না। তার মানে ফেসবুক মার্কেটিং নামে ওদের লিস্টে কিছু নাই। আমি শুধুমাত্র ফেসবুক লিখবো। হ্যাঁ, শুধু ফেসবুক লিখে দেখেন, এখানে আপনি লিস্ট থেকে চুজ করে নিতে হবে। অনেকেই বলেন যে স্যার আমি ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করছি কিন্তু এটাতে কিছু আসে না। তাহলে আপনি শুধুমাত্র ফেসবুক লেখেন, ফেসবুক। এরপর দেখেন ফেসবুক, ফেসবুক কপিরাইট, ফেসবুক গ্রুপ, ফেসবুক শপ, ফেসবুক ফেসবুক অ্যাডস। তাহলে আপনি ফেসবুক অ্যাডস দেন, ঠিক আছে না? অ্যাডস, এটা কি ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে অ্যাড। ওকে। তারপর আপনি ইউটিউব নিয়ে কাজ করবেন, তাহলে আপনি শুধুমাত্র ইউটিউব লেখেন, ইউটিউব লেখেন, এই লিস্ট পাবেন, এই লিস্ট থেকে আপনি দেখে নেন ইউটিউব, ইউটিউব ইন্ট্রো, ইউটিউব ভিডিও, ইউটিউব এসি, ইউটিউব এপিআই, ইউটিউব মার্কেটিং দিলাম, তাই না? ইন্টারমিডিয়েট, ওকে। আবার আপনি ইউটিউব আরো একটা ইউটিউব দিয়ে করতে পারবেন, ইউটিউবের থাম্বনেল তৈরি করতে পারেন, তাই না? তাহলে ইউটিউব ইন্ট্রো, ওয়ার্কফ্লো, এপিআই, ইন্ট্রো মার্কেটিং, থাম্বনেল ডিজাইন, ইউটিউব থাম্বনেল ডিজাইন, তাই না? এটা কি ইন্টারমিডিয়েট। তো আপনি যতগুলো কাজ পারেন, যতগুলো স্কিল আপনার আছে সবগুলো স্কিল আপনি অ্যাড করবেন। সেটা একই রকমের হতে পারে, মনে করেন সবগুলো শুধুমাত্র কি গ্রাফিক ডিজাইন নিয়েও সবগুলো হতে পারে, আবার সবগুলো শুধুমাত্র ওয়েবসাইট নিয়ে হতে পারে, আবার একটু মিক্সড হতে পারে, ঠিক আছে? আবার একটু মিক্সড হতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এডুকেশন, কান্ট্রি বাংলাদেশ, কলেজ অর ইউনিভার্সিটি। আপনি লেখেন যে কোনো একটা কিছু লেখলে হবে, মানে আপনার যে ইউনিভার্সিটি সেটা আপনি লিখে দেন, চিটাগং ইউনিভার্সিটি, বা আপনার ভার্সিটির নামটা বা কলেজের নামটা আপনি লিখে দেবেন। এখানে আপনি লিস্টে পেয়ে যাবেন সব ভার্সিটি এবং কলেজের নাম। আপনি কোনটা থেকে পাশ করেছেন, মনে করেন আপনি এমবিএ করেছেন, হ্যাঁ, তাহলে আপনি লেখেন এমবিএ মেজর মার্কেটিং বা ফিনান্স, ঠিক আছে? লিখে দেন ইয়ার, আপনি আপনার মতো করে লেখেন ইয়ার কত সাল আপনি পাশ করেছেন, ঠিক আছে? আপনার মতো করে আপনি লিখে দেন। ওরে বাবারে, এটা 2029 কেন আসতেছে, 2015 মনে করেন, হ্যাঁ। আপনার মতো করে আপনি লিখে দেন, লিখে অ্যাড। তাহলে আপনি একটা এডুকেশন অ্যাড করছেন, চাইলে আপনি আরো কিছু এডুকেশন অ্যাড করতে পারবেন, এসএসসি, ইন্টার, অনার্স, মাস্টার্স সবগুলো অ্যাড করতে পারবেন, বাট সর্বশেষ যেটা এটা অ্যাড করলে যথেষ্ট। এরপর আপনি আবার প্রফেশনাল এডুকেশন অ্যাড করবেন, অ্যাড নিউ কান্ট্রি বাংলাদেশ, তারপর কলেজ অর ইউনিভার্সিটি, আউটসোর্সিং ইনস্টিটিউট, ওদের লিস্টে চলে আসছে, তাই না? ফাইবারের লিস্টে আমাদের প্রতিষ্ঠানের নাম আছে, আউটসোর্সিং ইনস্টিটিউট। টাইটেল কি? টাইটেল হলো অ্যাসোসিয়েট। মেজর কি? মেজর হলো ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? ডিজিটাল মার্কেটিং। ইয়ার কি? ইয়ার হচ্ছে মনে করেন 2023, ওকে। বাংলাদেশ আউটসোর্সিং ইনস্টিটিউট, অ্যাসোসিয়েট, ডিজিটাল মার্কেটিং, এত এক। তাহলে একটা হচ্ছে আপনার এই, একটা হচ্ছে আপনার কি এখানে আপনি গ্রাজুয়েশন 2024 দিতে পারবেন, সমস্যা নেই। তো আপনি কি গ্রাজুয়েশন, আপনার এডুকেশন হলো এই ফর্মাল এডুকেশন হচ্ছে এটা, আর প্রফেশনাল এডুকেশন হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে ফর্মাল এবং প্রফেশনাল দুইটাই দিবেন। যদি আপনি ফর্মালটা যদি নাও দেন, প্রফেশনালটা মাস্ট বি দিবেন। মনে করেন আপনি এসএসসি পাস করেছেন, ইন্টার পাস করেছেন, হ্যাঁ, তাহলে আপনি শুধুমাত্র প্রফেশনালটা দিলেই হবে। তো আপনি এমবিএ পাস করেছেন নাকি আপনি কত বড় ডিগ্রি নিয়েছেন নাকি আপনি পিএইচডি করেছেন, এটা নিয়ে বাইরের কোনো কিছু যায় আসে না। এটা নিয়ে ওরা খুব একটা কোনো কি মানে ইয়া না, কনসার্ন না। আপনি প্রফেশনাল এডুকেশন কি কোত্থেকে শিখেছেন, প্রফেশনাল এডুকেশন কি সেটা নিয়ে ওরা কি বাইরেরা অনেক বেশি পরিমাণে কি মানে কনসার্ন। তারপর হচ্ছে সার্টিফিকেশন। সার্টিফিকেশন কি? এখানে কোনো সার্টিফিকেশন আপাতত লাগবে না। মনে করেন আপনি আইএলটিএস করেছেন, কোন হচ্ছে ইন্টারন্যাশনাল এক্সামে আপনি পাস করেছেন, আইএলটিএস, সেট, টোফেল, জিআরই, জিম্যাট,
ঠিক আছে? সেট ওইরকম কোনো কি আন্তর্জাতিক কোনো পরীক্ষা আপনি পাশ করেছেন, তখন কি এইগুলো আপনি লিখবেন। আর যদি সেরকম কোনো আন্তর্জাতিক পরীক্ষা আপনার না থাকে তাহলে এগুলো লেখার আর দরকার নাই। ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। পার্সোনাল ওয়েবসাইট থাকলে দিবেন, না থাকলে কোনো সমস্যা নেই। কন্টিনিউ করলাম। অ্যাকাউন্ট সিকিউরিটি, এখানে আপনার ইমেল প্রাইভেট রাখবে ওরা, আর ফোন নম্বরও প্রাইভেট রাখবে। ঠিক আছে? এখানে আপনাকে ভেরিফাইড, আপনার ইমেলটা ভেরিফাইড হয়েছে অলরেডি, আর পার্সোনাল নাম্বারটা অ্যাড ফোন নাম্বার, এখানে আপনি ফোন নাম্বার দিবেন, ফোন নাম্বারটা ভেরিফাইড হবে। এই ফোন নাম্বার ভেরিফাই করার ক্ষেত্রে অনেকেই প্রবলেমের সম্মুখীন হন, যে অনেকের এসএমএস আসে না। তো আমরা যেটা এক্সপিরিয়েন্স করেছি যে গ্রামীণ ফোন অনেক সময় এসএমএস আসে না। হ্যাঁ, গ্রামীণ ফোন ছাড়া অন্যান্য ফোনগুলোতে এসএমএস আসে। ঠিক আছে? এয়ারটেল, রবি এগুলোতে এসএমএস আসার সমস্যা নেই, গ্রামীণ ফোনে মাঝে মধ্যে একটু প্রবলেম হয়। তো এই ভেরিফিকেশন আপনার ফোন থেকে যদি না হয়, আপনার আরেকটা সিম তুলেন, আরেকটা গ্রামীণ ফোন বা রবি বা এয়ারটেলের একটা সিম তুলে ওটা দিয়ে আপনি ভেরিফাই করেন। আমি এয়ারটেল দিয়ে সবসময় করে, কোনো প্রবলেম হয় না। তারপরে যদি আপনার নতুন সিম তুলতে যদি প্রবলেম হয়, আপনি প্রয়োজন আপনার চাচা, মামা, খালু, ভাই, বোন যে কোনো নাম্বার দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন। আর এই নাম্বারটা পরবর্তীতে আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, এটি কোনো বড় ইস্যু না। ঠিক আছে? তো এভাবে আপনি ফোন নাম্বারটা ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নিলে আপনার মোবাইলে একটা এসএমএস আসবে, আপনি ভেরিফাই করে নিতে পারবেন। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। ভেরিফাই করে নিলে আমাদের কি, এই যে কমপ্লিশন রেট আসছে 80%, এটা ভেরিফাই করে নিলে আমাদের কমপ্লিশন রেট আরো বাড়বে। ঠিক আছে? তো আমি ভেরিফাই করে নিচ্ছি, যেহেতু আমাদের এই অ্যাকাউন্টটা পরবর্তীতে আমরা কাজে লাগাবো। আপনাদের মানে এই লাগে না এরকম একটা, আমি একটু নাম্বারটা অন্য নাম্বার দিয়ে দেখি, 01612 13 68 32, 01612 13 68 32। মনে হয় তাই দেখি একটু। হ্যাঁ, আসছে। কোডটা হচ্ছে 1893। 1893। ঠিক আছে? ভেরিফিকেশন কমপ্লিট। সিলেক্ট কোশ্চেন, আমরা একটা কোশ্চেন সিলেক্ট করবো। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফার্স্ট পেট, নিক নেম, হোয়াট ইজ চাইল্ডহুড নিক নেম। আমি চাইল্ডহুড নিক নেম লাগলাম আবুল। ঠিক আছে? মানে এটা সিকিউরিটি কোশ্চেন আর কি। যদি কখনো অ্যাকাউন্টটা হারিয়ে যায় বা অ্যাকাউন্টটা যদি আপনার রিকভারি করতে প্রবলেম হয়, তখন আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার এই চাইল্ডহুডের ছোটবেলার বাল্যবন্ধুর নাম কি। আমি লিখলাম আবুল, ব্যাস। আপনি যেটা আবুল বলতে পারেন, তার মানে আপনি কি সঠিক। তাহলে আমাদের কমপ্লিশন হয়ে গেছে 100%। ওকে, দেন ফিনিশ, ফিনিশ, দেন ডান। আমাদের ফাইবার অ্যাকাউন্টটা তৈরি হয়ে গেল। ঠিক আছে? তাহলে আমরা যারা নতুন করে ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করবেন, তারা আমি যেভাবে করেছি, তারা সেভাবে স্টেপগুলো পাবেন, সেভাবে আপনারা করে ফেলবেন। কিন্তু যারা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে ফেলছেন, তারা কি করবেন, তারা প্রোফাইলে আসবেন। এই যে দেখেন, এখান থেকে শুরু করে এখান থেকে এখানে ক্লিক করলে কি আসবেন, প্রোফাইল। যারা অলরেডি তৈরি করে ফেলছেন, আপনারা আপনাদের ফাইবার অ্যাকাউন্টে ঢুকবেন, ঢুকার পর এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এই যে আপনার ছবি, এখানে ক্লিক করে ছবি চেঞ্জ করবেন। হ্যাঁ, এই যে এখানে দেখেন টাইটেল, তাই না, কাশেম, এখানে তো আপনার নাম হবে। চেঞ্জ ডিসপ্লে নেম, এখানে আপনি ডিসপ্লে নেমটা চেঞ্জ করতে পারেন। কাশেমের পরিবর্তে আপনি লিখতে পারেন যে ডিজিটাল মার্কেটার। আপনার নাম কি সেটা মানুষের যায় আসে না, আপনার পেশা কি, এটা হচ্ছে আপনার টাইটেল। আচ্ছা, তা কাশেমই থাক, হ্যাঁ, সমস্যা নেই, কাশেম। তারপর প্রিভিউ ফাইবার প্রোফাইল। ঠিক আছে? এটা আপনি কাশেমও লিখতে পারেন, অন্য কোনো কাজের নামে লিখতে পারেন। আপনি অন্য অন্য ফাইবার অ্যাকাউন্টের প্রোফাইল দেখলে আপনি সেটা সেই অনুযায়ী আপনি নিজেকে করতে পারবেন। মানে আপনি অনেক অনেক ফাইবার প্রোফাইল দেখবেন, দেখে দেখে ওরা এখানে কি লেখছে, তাদের নাম লেখছে নাকি, এটার নাম লিখলেও হয়, আপনার কাজের নাম লিখলেও হয়। হ্যাঁ, তো এবার এখন ফাইবার সাজেস্ট করে নিজের নাম লেখার জন্য। তো ওইভাবে আপনি অন্য কোনো প্রোফাইলকে দেখে দেখে আপনি কি করতে পারবেন, মোটামুটি ডিসাইড করতে পারবেন। অন্য কোনো প্রোফাইলে যা করছে সবগুলো যে সঠিক তা না, বাট আপনি আপনার মতো করে সিদ্ধান্ত নিতে পারবেন। ফ্রম বাংলাদেশ, মেম্বার সিন্স জুলাই 2024, ডেসক্রিপশন এটা, ল্যাঙ্গুয়েজ এটা, আমার স্কিলগুলো এটা,
এই যেমন ই কমার্স এটা পেন্ডিং দেখাচ্ছে। হ্যাঁ, তো অনেকে আমাকে সাপোর্টে প্রশ্ন করবে, স্যার এটা পেন্ডিং কেন দেখাচ্ছে? পেন্ডিং দেখাচ্ছে কারণ এটা নিয়ে কি হয়তো ওরা পরীক্ষা পরীক্ষা দিতে বলতেছে। আচ্ছা, পরীক্ষা না, এটা আমরা ওই যে যখন আমরা অ্যাড করেছিলাম আমি দেখাচ্ছি এটা কেন পেন্ডিং দেখাচ্ছে। পেন্ডিং দেখাচ্ছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। এই যে ডিলিট করে আমি ই কমার্স আবারও করি, অ্যাড উ, এই যে জাস্ট লিখলাম। হ্যাঁ, দেখেন লিখলে তার মানে ই কমার্স শব্দটা ওদেরকে লিস্টে নাই, এই কারণে ওইটা পেন্ডিং দেখাচ্ছে। তাহলে আমরা যেটা করবো, আমরা লিখবো ই কমার্স। ই কমার্স শব্দটা ওদের লিস্টে নাই, তাই না? তাহলে আমি লিখলাম মানে ওদের লিস্টে না থাকলে ই কমার্স নাই। যদি আমি ওয়ার্ডপ্রেস লিখি, ওয়ার্ডপ্রেস আছে, তাই না? ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস ব্লক, এই যে ওদের লিস্টে আছে, সেটা সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে আপনাকে খুঁজে নিতে হবে একটু তাদের লিস্টে একটু আছে কিনা। যেটা আছে সেটা বরাবর হয়ে গেল, যেটা নাই সেটা কি আপনাকে পেন্ডিং দেখাবে। হ্যাঁ, মানে ওদের যে লিস্ট আছে সেই শব্দটা লেখা যাবে, যেটা নাই সেটা সেটা লেখা যাবে না। ওকে, তাহলে দেখেন যারা যারা প্রোফাইল আগে তৈরি করে ফেলছেন, আর আপনারা এখানে আসবেন, এখান থেকে প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনি ছবিটা চেঞ্জ করবেন, আপনি ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন, এডিট ডেসক্রিপশনে ক্লিক করে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবেন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন, মানে স্কিল বাড়াবেন, অ্যাড নিউতে ক্লিক করে করে স্কিল বাড়াবেন, এডুকেশনটা অ্যাড করবেন। হ্যাঁ, সার্টিফিকেশন অ্যাড করতে হবে না। মোটামুটি আমরা কেটে তৈরি করে ফেললাম। তাহলে যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই, আপনারা আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করে ফেলবেন। আর যাদের ফাইবার অ্যাকাউন্ট আছে তারা নতুন করে ফাইবার অ্যাকাউন্ট তো করবেন না, বরং আপনি আপনার ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি এখানে কি করবেন, প্রোফাইলে আসবেন। প্রোফাইলে এসে এই যে ছবিটাকে সুন্দরভাবে সঠিকভাবে ছবিটা দিবেন। আপনাকে এই সব কিছু আপনি করবেন। আর ছবি দেওয়ার ক্ষেত্রে আপনি একটা রেজলিউশনটা লক্ষ্য রাখবেন, রেজলিউশনটা যেন ক্লিয়ার হয়, মানে হালকা ঝাপসা ফেটে যাওয়া ছবি যেন না হয়। বড় ছবি দেখে আপনি কি কি করবেন, রেজলিউশন ইয়াটা দেবেন, ছবিটাকে ক্রপ করবেন। আর বাকি সবগুলো খুব সুন্দরভাবে সবকিছু তৈরি করবেন। কমপ্লিশন রেট 100% দেখি আপনার কি খুশি হওয়ার কোনো কারণ নেই। দেখেন আমি হিবিজিবি লিখছি, তারপরে কিন্তু আমার কমপ্লিশন 100% হয়ে গেছে। হ্যাঁ, তো এই হিবিজিবি লিখে তো এই প্রোফাইল দেখে তো কাজ পাওয়া যাবে না, তাই না? কিন্তু কমপ্লিশন রেট দেখেছে 100%। কমপ্লিশন রেট মানে আপনি কি করছেন, সেটাই করছেন কিনা, করেন নাই, কত ভালোভাবে করছেন সেটা কিন্তু ফাইবার এখানে দেখে না। হ্যাঁ, তো কমপ্লিশন রেট 100% হয়েছে, এটা নিয়ে আপনার আনন্দ প্রকাশ করার কোনো কিছু নেই। আশা করি আপনারা এই এই বিষয়টুকু বুঝতে পেরেছেন। ঠিক আছে, এটা হলো বিষয়। তো যারা অলরেডি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেছেন, আপনারা খুব ভালোভাবে প্রোফাইল তৈরি করবেন। পাশাপাশি বিভিন্ন ফ্রিল্যান্সারের প্রোফাইলগুলো আপনি দেখবেন। ঠিক আছে, আপনি যখন ফাইবারে যাবেন আপনি আরো অনেক অনেক ফ্রিল্যান্সারের প্রোফাইলগুলো দেখবেন। দেখে দেখে আপনি কি আইডিয়া নিতে পারবেন। তো আমাদের আজকের ক্লাস এতটুকুই। আপনারা এই কাজটুকু, প্রাথমিক কাজটুকু করে রাখবেন, এবং এটা সবার জন্য হোমওয়ার্ক রইল। সুন্দর করে নিজের ছবিটা দিবেন, এই তারপর কি সুন্দরভাবে নিজের ডেসক্রিপশনটা লিখবেন। ল্যাঙ্গুয়েজ স্কিল 10টা স্কিল এখানে সেট করবেন, 10টা স্কিল, এডুকেশন, এই সবকিছু সুন্দরভাবে সবাই সবাই তৈরি করবেন। যারা অ্যাকাউন্ট তৈরি করেন নাই তারা শুরু থেকে সবকিছু করবেন, যারা অ্যাকাউন্ট তৈরি করছেন তারা এই জিনিসগুলা খুব সুন্দরভাবে তৈরি করবেন। আমাদের ক্লাস হলো আজকে আমাদের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে। আগামীকাল আমি এগুলো নিয়ে সাপোর্ট দেবো। আজকের মধ্যে অবশ্যই সবাইকে প্রোফাইল তৈরি করে ফেলতে হবে। ভুল হোক, শুদ্ধ হোক, সঠিক হোক, বেঠিক হোক, সবাইকে করতেই হবে। সবাই কি বুঝতে পেরেছেন আমার কথাগুলো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। ঠিক আছে, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি।